চলো ফ্রগ। আমরা যখন অ্যানিমাল কিংডম পড়েছিলাম সেখানে বলো তো ফ্রগ মানে আমরা কার কথা বলছি? হ্যাঁ, সে তো ঠিক আছে, ফ্রগ মানে মেনলি আমরা রানার কথা বলছিলাম, তাই না? আর আরও একটা স্টোরি আমরা দেখেছিলাম টোড, সেটা কে ছিল বলো? বুফো। এদের মধ্যে বেসিক ডিফারেন্স কোথায় একবার একটু রিভিশন করে নিই। বলো তো রানা যেটা, হ্যাঁ বলো। স্যার একটু ডিস্টার্ব করছি। আসলে আমার ওই বান্ধবীটা জয়েন করতে চাইছে বোধহয়। করো, ওকে দিয়ে লিঙ্কটা পাঠিয়ে দিচ্ছি। পাঠিয়ে দাও পাঠিয়ে দাও। ওকে হ্যাঁ পাঠিয়েছি, ও বোধহয় জয়েন করতে চাইছে। ওকে ওকে। সো ফ্রগ বা রানা যারা, তাদের স্কিনটা কেমন বলো? স্কিন ইজ স্মুথ। অন দ্য আদার হ্যান্ড টোড যেটা, তার স্কিনটা কেমন বলো? রাফ। বডি স্ট্রাকচারটা তোমাদের মনে পড়ছে যে ফ্রগ ছিল একটু স্লেন্ডার, অন দ্য আদার হ্যান্ড টোড যেটা, দ্যাট ওয়াজ সামথিং লাইক ফ্যাটি, তাই তো? আচ্ছা স্যার। ফোরেজিং টাইম, ফোরেজিং টাইম ফ্রগ কিন্তু ডায়ারনাল, তার মানে ও ফোরেজ করে কখন? ডেতে। অন দ্য আদার হ্যান্ড টোড কিন্তু নকচার্নাল, এ কখন ফোরেজ করে? নাইটে। ডান। টিথ বলো, ফ্রগে কিন্তু টিথ প্রেজেন্ট ছিল, ভেরি গুড, দ্যাট ওয়াজ প্রেজেন্ট ইন আপার জ। অন দ্য আদার হ্যান্ড বলো তো টোডে টিথ ওয়াজ অ্যাবসেন্ট। টাং বলো, ভেরি গুড, বাইফার্কেটেড টাং। আর এদের টাং, নো বাইফার্কেশন ইজ দেয়ার, নো বাইফার্কেশন ইজ দেয়ার, নো বাইফার্কেশন ইজ দেয়ার। প্যারোটিড গ্ল্যান্ড বলো বাবু, প্যারোটিড গ্ল্যান্ড, ফ্রগে প্যারোটিড গ্ল্যান্ড অ্যাবসেন্ট, টোডে প্যারোটিড গ্ল্যান্ড প্রেজেন্ট। ক্লিয়ার? কোনো প্রবলেম? তাহলে খুব সিম্পল, ফ্রগ और রানা স্কিন স্মুথ, বডি স্লেন্ডার, ফোরেজিং টাইম ডায়ারনাল, ডেতে ফোরেজ করে, টিথ প্রেজেন্ট অ্যান্ড দ্যাট ইজ প্রেজেন্ট ইন আপার জ, টাং বাইফার্কেটেড, প্যারোটিড গ্ল্যান্ড বলে কোনো স্টোরি এদের মধ্যে নেই। ক্লিয়ার এটুকু? ফ্রগের সাথে কোথায় কোথায় টোডের ডিফারেন্স সেটুকু জায়গা নিয়ে কোনো প্রবলেম আছে? না। ফ্রগ বলো তো কোন ফাইলামের মধ্যে পড়বে? স্যার কডাটা ক্লাস বলুন। অ্যামফিবিয়া। আর একটা স্টোরি মনে রাখবে, যদি কালো বেড়ালে রাস্তা কাটে তাহলে এক্সামে চলে আসতে পারে, এর অর্ডার হচ্ছে অ্যানিউরা। কি বলো? অ্যানিউরা ইকুয়াল টু টেললেস অ্যাম্ফিবিয়ান্স। ওকে, অ্যানিউরা ইকুয়াল টু, টেল মি, টেললেস অ্যাম্ফিবিয়া। যে সমস্ত অ্যাম্ফিবিয়াতে টেল নেই তারা হচ্ছে সবাই অ্যানিউরার আন্ডারে পড়ে। কোনো প্রবলেম নেই নিশ্চয়ই বাবু? অ্যাম্ফিবিয়া কেমন হ্যাবিট্যাটে থাকতে পারে? স্যার দেখুন নামটা এইভাবেই দেয়া হয়েছে তাকে, অ্যাম্ফিবিয়া না, অ্যাম্ফি ইকুয়াল টু, ভেরি গুড, অ্যাম্ফি ইকুয়াল টু বোথ, আর বিয়া ফ্রম বায়ো, দ্যাট ইজ ইকুয়াল টু লাইফ। দ্যাট মিন্স দে আর পারসুইং ডুয়াল লাইফ। কেন ডুয়াল লাইফ? একটা হলো অ্যাকুয়েটিক আর একটা হলো টেরেস্ট্রিয়াল। অ্যাম আই ক্লিয়ার টু এভরিবডি? অ্যাম আই ক্লিয়ার টু এভরিবডি? নো অবজেকশন বাবু? নেক্সট আমায় বলো, আচ্ছা এত কিছু থাকতে সিলেবাসে বেছে বেছে এই ফ্রগ, ককরোচ, আর্থওয়ার্ম কেন? সে তাদের কথা পরে, বলো হোয়াই ফ্রগ? এক নম্বর অপশন তোমাকে বলা আছে যে ফ্রগ হচ্ছে ইজি টু কালেক্ট অ্যান্ড ইনএক্সপেন্সিভ, অপশন নাম্বার ওয়ান। অপশন টু বলছে
যে ফ্রগস আর হ্যাভিং সুইটেবল সাইজ ফর ডিসেকশন। থার্ড বলছে দিস ইজ নন পয়জনাস। ফোর্থ বলছে অল অফ দ্য অ্যাবভ। আনসার বুঝতে পেরেছো? তাহলে ওয়াই ফ্রগ, কেন ফ্রগ নিয়ে আমরা ডিসকাশন করছি? ফার্স্ট ওয়ান, ফ্রগস আর ইজি টু কালেক্ট অ্যান্ড দে আর ভেরি মাচ ইনএক্সপেন্সিভ। অনেক পয়সা কড়ি খরচ করতে হবে নাকি? সেকেন্ড থিং, তার সাইজটা, ধরো তুমি যদি অ্যান্ট নিয়ে কাজ করো সেটা একটা প্রবলেমের ব্যাপার, আবার হিউজ সাইজ হলেও প্রবলেমের ব্যাপার। সো ওয়াই দে আর হ্যাভিং আ সুইটেবল সাইজ ফর ডিসেকশন। ভেনামাস জিনিস নিয়ে কাজ কারবার করাটা খুব টাফ হয়ে যাবে। সো ওয়াই দে আর নন পয়জনাস। তাহলে এই সব কারণগুলোর জন্যই আমরা কাকে চুজ করেছি? ফ্রগকে। ক্লিয়ার বাবু? নো প্রবলেম। এবার দেখুন আমাদের কাছে এই ফ্রগ এবং টোড, এই যে স্টোরি, এদের মধ্যে আমরা আমাদের সিলেবাসে কাকে নিয়ে ডিসকাস করব, ফ্রগ নাকি টোড? ফ্রগ। তাহলে আমরা আমাদের ডিসকাশনটা বলো তো এবার আস্তে আস্তে লিমিট করব কোন দিকে? ফ্রগের দিকে। বুঝেছি? চলো প্লিজ টেক স্ক্রিনশট, প্লিজ টেক স্ক্রিনশট। হয়ে গেছে স্যার। চলো তাহলে কমন বুল ফ্রগ কে বলো? রানা টিগ্রিনা আর রানা টাইগ্রিনা। কেন এটাকে বুল ফ্রগ বলছি বলো তো? কেন বুল ফ্রগ বলছি? নো বাবু, তাদের যে সাউন্ড প্রোডাকশন, মেনলি সাউন্ড প্রোডাকশনটা রেস্ট্রিক্টেড টু হুইচ সেক্স? মেল। দ্যাট ইজ ভেরি মাচ হার্শ অ্যান্ড লাউড। এই সাউন্ডটা কিসের জন্যে? দ্যাটস আ কল ফর ফিমেল, তার মানে সেক্সুয়াল রিপ্রোডাকশন আর মেটিং রিলেটেড কল। ওকে, মেটিং রিলেটেড কল। তাহলে সাউন্ডটা খুব হার্শ, এরকম বুলের মতন সাউন্ড, সেই জন্য তার নাম দিচ্ছি আমরা কমন বুল ফ্রগ। ওকে, সো বলো ইন্ডিয়ান কমন বুল ফ্রগ কাকে বলছি আমরা? রানা টাইগ্রিনা। কেমন হ্যাবিটেটে থাকে আরও একবার বলো। দেখুন স্যার, অ্যাকোয়াটিক হতে পারে, তাই তো? তাহলে তোমাকে যদি বলে যে রানা টাইগ্রিনা ক্যান বি ফাউন্ড ইন, এক নম্বর অপশান পন্ডস, অপশন 2 স্ট্রিমস, অপশন 3 শ্যালো লেকস, অপশন 4 টেরেস্ট্রিয়াল, অপশন 5 অল অফ দ্য অ্যাবভ। ওকে, তাহলে হ্যাবিটেট দেখো, অ্যাকোয়াটিক হতে পারে, টেরেস্ট্রিয়াল হতে পারে। অ্যাকোয়াটিকের মধ্যে আবার পন্ডসে থাকতে পারে, স্ট্রিমসে থাকতে পারে, শ্যালো লেকসে থাকতে পারে। ডান? কোনো প্রবলেম নেই না? চলুন স্যার তার কিছু বিহেভিয়ার নিয়ে আমরা ডিসকাস করি। তার কিছু বিহেভিয়ার্স, কীরকম বিহেভিয়ার্স? স্যার দেয়ার কোল্ড ব্লাডেড অ্যান্ড পয়কিলোথার্মস। আমি তোমাদের আগেও বলেছি যে দুটো টার্মিনোলজি, একটা হলো পয়কিলোথার্মস আর একটা হচ্ছে হোমিওথার্মস আর এন্ডোথার্মস। পয়কিলোথার্মস কতদূর পর্যন্ত? আপ টু রেপটাইলস। ভেরি গুড। আর whenever we will have birds and mammals, তাহলে তাদের ক্ষেত্রে তুমি দেখবে দে হ্যাভ স্পেসিফিক ইন্টারনাল কনস্ট্যান্ট বডি টেম্পারেচার। ওকে, তাহলে ইন্টারনাল কনস্ট্যান্ট বডি টেম্পারেচার। তাহলে পয়কিলোথার্মস মিন্স বলো তো কি বলতে পারি? That means body temperature not constant, keep changing
along with the external environment. Okay, keep changing along with the external environment. তাই তো, কথা বলো একটু প্লিজ। তাহলে বলো তো, এইটাকে যদি আমরা বলি এক্সটার্নাল টেম্পারেচার, এই যদি আমরা বলি ইন্টারনাল টেম্পারেচার, তার মানে বলুন তো এই কার্ভটা তাদের জন্য রেসপন্সিবল, এই কার্ভটা তাদেরকে ডেসক্রাইব করতে পারে কিনা? দেখো, এক্সটার্নাল এনভায়রনমেন্ট চেঞ্জ হচ্ছে, তাদের ইন্টারনাল এনভায়রনমেন্টও চেঞ্জ হচ্ছে। তাহলে এই স্টোরি যারা ফলো করে তারা বলো তো রেগুলেটর না কনফার্মার? তাহলে বলুন তো, যদি কোয়েশ্চেন জানতে চায় যে কমন বুলফ্রগ, রানা, টাইগ্রিনা আর অপশন 1 কোল্ড ব্লাডেড, অপশন 2 পয়কিলোথামস, অপশন 3 কনফার্মার্স, অপশন 4 সবগুলো, আনসার ক্লিয়ার হলো? তাহলে ফার্স্ট বিহেভিয়ার আমি তাদেরকে কি পেলাম বলো? দে আর কোল্ড ব্লাডেড অ্যান্ড পয়কিলোথামস। সবাই বুঝেছি? বোঝাটা বোঝা হয়ে যাচ্ছে না তো? ভেরি গুড। তুমি দেখবে দে ক্যান চেঞ্জ দেয়ার কালার অ্যাকর্ডিং টু দ্য ব্যাকগ্রাউন্ড। ক্লিয়ার? ধরো যখন কোনো গ্রাসের মধ্যে আছে তখন সে কিছুটা গ্রিনিশ অ্যাপিয়ারেন্স নিয়ে নিতে পারে, অন্য কোনো জায়গাতে থাকলে একটু একটু সেই ব্যাকগ্রাউন্ডের রেসপেক্টে নিজের কালারটাকে চেঞ্জ করতে পারে। তার মানে এরকম নয় যে সে একটা বিরাট জাদু জানে, ম্যাজিক জানে, যেখানেই তুমি নিয়ে যাবে সেই কালার নিয়ে নেবে, ততটা নয়, কিন্তু আপ টু সাম এক্সটেন্ট কী করতে পারে, নিজের কালারটাকে ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করতে পারে। তাহলে এই প্রপার্টিটাকে আমরা কি বলবো? দে আর পারফর্মিং কেমোফ্লেজ, না তাই তো? সো দে ক্যান পারফর্ম কেমোফ্লেজ। ক্লিয়ার? আর এই যে মেনটেনেন্স অফ প্রোটেক্টিভ কালারেশন, মেনটেনেন্স অফ দিস প্রোটেক্টিভ কালারেশন, এই স্টোরিটাকেই আমরা কি নামে ডাকছি? দিস ইজ কল্ড অ্যাজ মিমিক্রি। এটা এনসিইআরটি বলেছে বলে আমি বললাম, কিন্তু মিমিক্রি ডিফারেন্ট থিং। মিমিক্রি হচ্ছে যখন তুমি শেপকে মিমিক করবে, শেপকে নকল করবে, তখন তার নাম মিমিক্রি। এর বাংলা টার্মটা জানলে খুব ইজি হয়ে যায় ব্যাপারটা। মিমিক্রির বাংলাটা খুব সুন্দর, দ্যাট ইজ অনুকৃতি। অনু ফর অনুকরণ, তাই না? আর কৃতি ফর আকৃতি, মানে শেপ। মানে যখন দেখবে শেপটাকে আমরা কপি করার চেষ্টা করছি, দেন ইট ইজ মিমিক্রি। ওকে, তবু এনসিইআরটি বলেছে, আমাদের বলতে হবে, কিছু করার নেই। তাহলে দে ক্যান চেঞ্জ দেয়ার কালার অ্যাকর্ডিং টু দ্য ব্যাকগ্রাউন্ড, দ্যাট ইজ কেমোফ্লেজ। মেনটেনেন্স অফ প্রোটেক্টিভ কালারেশন, দ্যাট ইজ দে আর শোয়িং মিমিক্রি। বুঝতে পেরেছো? এই যে কালার, প্রচুর অ্যানিমালস আছে। এটা অ্যানিমাল বিহেভিয়ারে মিমিক্রি একটা হিউজ টপিক ইথোলজিতে, পরে কোনো সময় সিলেবাস শেষ হলে গল্প করা যাবে। ওকে, চলো, এই যে তাদের কালারেশনের স্টোরিটা, এটা কেন পসিবল হয় জানো? বিকজ অফ দ্য প্রেজেন্স অফ ডিফারেন্ট ক্রোম্যাটোফোর্স। কিছু স্পেসিফিক ক্রোম্যাটোফোর্সের জন্য তারা এই কালারগুলোকে চেঞ্জ করতে পারে। তাহলে সেকেন্ড বিহেভিয়ারাল প্যাটার্ন বলো, কার কার ক্লিয়ার হলো? সেকেন্ড বিহেভিয়ারাল প্যাটার্ন ইজ কেমোফ্লেজ অ্যান্ড মিমিক্রি। কি স্টোরিটা? দে ক্যান চেঞ্জ অর দে ক্যান অ্যাডজাস্ট কালার অ্যাকর্ডিং টু দ্য ব্যাকগ্রাউন্ড আপ টু সাম এক্সটেন্ট, সো বাই মেনটেনেন্স অফ আ প্রোটেক্টিভ কালারেশন, দ্যাট ইজ মিমিক্রি। বুঝতে পেরেছো? এটা কিসের জন্য এই কালারেশন আর মিমিক্রিটা করছে? এনসিইআরটি বলছে বিকজ অফ ডিফেন্সিভ ওয়ার্ক, কারোর হাত থেকে বাঁচার জন্য। বলো, বোঝাতে পারলাম এইটুকু? বুঝতে পেরেছি? নেক্সট, এবার বলো, এরা যদি কিছুটা এনার্জি কনজারভেশন করতে চায়, তাহলে এনার্জি কনজারভেশন করতে গেলে বলুন তো রেট অফ মেটাবলিজমটাকে কি করে দেবেন? ডিক্রিজ করে দেবেন।
তাহলে এরা কি করতে পারে, এরা যখন সামার মানে টেম্পারেচার যখন টু হাই, অথবা যখন উইন্টার মানে টেম্পারেচার তখন টু লো, তাই না? তাহলে সামার টেম্পারেচার যখন টু হাই আর উইন্টার টেম্পারেচার যখন টু লো, বলো তো দুটো কন্ডিশনেই এক্সটার্নাল এনভায়রনমেন্টের সঙ্গে তার কোপ আপ করতে গেলে অনেক বেশি এনার্জি খরচ করতে হবে কিনা, এক্সপেন্স করতে হবে কিনা? ওর থেকে বলো তো ভাই এসব ঝামেলার মধ্যে না গিয়ে মেটাবলিক অ্যাক্টিভিটি কম রেখে চুপচাপ শুয়ে থাকবো, সেটা ভালো হবে কিনা? তাহলে এই দুই টাইমেই তারা কি করে, ইনঅ্যাক্টিভ ফেজে এন্টার করে যায়। সামারে যখন ইনঅ্যাক্টিভ ফেজে এন্টার করে তখন তাকে আমরা বলি এস্টিভেশন, এস্টিভেশন। আর উইন্টার স্লিপটাকে আমরা সবাই বলি, তোমরা জানো, হাইবারনেশন। সো ফ্রগ আর শোয়িং বোথ এস্টিভেশন অ্যান্ড হাইবারনেশন, বোঝা গেল? ফ্রগস আর শোয়িং বোথ এস্টিভেশন অ্যান্ড হাইবারনেশন, কোনো অসুবিধে? আচ্ছা, তাহলে তোমাকে একটা কোয়েশ্চেন বলি, দেখি এই কোয়েশ্চেনের আনসারটা কে বলতে পারো। কোয়েশ্চেনে বললাম, প্রথমে বললাম অ্যাসারশন। অ্যাসারশনে কি বললাম, যে ফ্রগস শো এস্টিভেশন অ্যান্ড হাইবারনেশন। সবাইকে শুনছো না ঘুমিয়ে পড়লে? তাহলে ফ্রগ শো এস্টিভেশন অ্যান্ড হাইবারনেশন। রিজন বলছে এনার্জি conservation is required as they are cold blooded। বলে ফেলো। শুধু বোথ কারেক্ট নাকি রিজনটা ঠিকঠাক এক্সপ্লেনেশন করছে? ঠিকঠাকই না, যে এনার্জি কনজারভেশনের জন্যই তো সে এস্টিভেশন হাইবারনেশনে যাচ্ছে, তাই তো? তাহলে এখানে আনসার কি হয়ে যাবে, আনসার হয়ে যাবে অপশন এ, যে অ্যাসারশন রিজন বোথ আর কারেক্ট, এবং রিজন যেটা সেটা কারেক্টলি এক্সপ্লেন করছে অ্যাসারশনকে। বুঝলে বাবু? কোনো প্রবলেম আছে এটুকুতে? ঝটপট স্ক্রিনশট নাও, তাড়াতাড়ি স্ক্রিনশট নাও, তাড়াতাড়ি স্ক্রিনশট নাও। গ্রেট গ্রেট, চলো নেক্সট। এবার আমরা একটুখানি ফ্রগের মরফোলজিতে এন্টার করি। ফ্রগের মরফোলজিতে একটুখানি যেতে চাইছি। দেখো তো বাবু, আমি কোন কোন পয়েন্টটাকে মার্ক করতে চাইছি সেটা আগে খেয়াল করো। স্কিনের দিক থেকে দেখো কোন কোন ইনফরমেশন স্কিন থেকে আসতে পারে। বলো, স্কিনটা স্মুথ আমরা আগেই শিখেছিলাম। Skin a main you are having two layers, one is epidermis, another one is dermis. How many layers are there? Two, epidermis and dermis. স্কিনের ওপরে প্রচুর পরিমাণে উই আর হ্যাভিং মিউকাস গ্ল্যান্ড। এবার বলো তো, মিউকাস গ্ল্যান্ড যদি থাকে তাহলে স্কিনটা সেখান থেকে মিউকাস বেরিয়ে একটু ময়েস্ট হবে কি না, স্লিপারি, সফট হবে তো? আমার সঙ্গে একমত? তোমরা এগ্রি করছো? সেকেন্ড থিং, মিউকাস গ্ল্যান্ড যেগুলো আছে, বলো তো সেই মিউকাস গ্ল্যান্ডগুলো কোথায় প্রেজেন্ট আছে? ডার্মিসে। কোথায়? সবাই বলো একসাথে। তাহলে মিউকাস গ্ল্যান্ডস আর প্রেজেন্ট অন ডার্মিস অ্যান্ড দে আর ওপেন অ্যাট আউটসাইড, অথবা সারফেসে ওপেন করছে না? সারফেসে যদি ওপেন না করতো তাহলে মিউকাসগুলো বাইরে বেরিয়ে সফট, স্লিপারি, ময়েস্ট কি করে বলতে পারতে? ডান? চলো, তাহলে এই যে পয়েন্টগুলো স্কিন থেকে আমরা বললাম সেগুলো ওয়ান বাই ওয়ান একটা জায়গাতে নিয়ে আসি। তাহলে মরফোলজির মধ্যে প্রথমে আমরা কথা বলছি তার স্কিন নিয়ে। স্কিন কেমন? স্মুথ। স্কিন ইজ কম্পোজড অফ এপিডার্মিস অ্যান্ড ডার্মিস। এই ডার্মিস কাকে ক্যারি করছে? মিউকাস গ্ল্যান্ড। মিউকাস গ্ল্যান্ডটা ওপেন কোথায়? অ্যাট সারফেস। সারফেসে যদি ওপেন করে
তাহলে বলো তো তাদের বডি সারফেসটা হয়ে যাবে মোয়েস্ট, স্লিপারি অ্যান্ড সফট। মোয়েস্ট, স্লিপারি অ্যান্ড সফট, তাই তো? তোমরা কথা বলো, একটু কথা না বললে আমার ভালো লাগে না। মোয়েস্ট, স্লিপারি অ্যান্ড সফট। এই মোয়েস্ট, স্লিপারি অ্যান্ড সফট কিসের জন্যে? ওয়াই? দ্যাট ইজ ফর অ্যাডাপ্টেশন, ফর এক্সচেঞ্জ অফ গ্যাসেস বাই ডিফিউশন। ক্লিয়ার? তার মানে বলুন তো এটা কাকে প্রমোট করছে? কিউটেনিয়াস, কিউটেনিয়াস রেসপিরেশন। বুঝতে পেরেছি? কোনো প্রবলেম? ভেরি গুড। এখানে তুমি আরও একটা গ্ল্যান্ড পাবে, দ্যাট ইজ কল্ড অ্যাজ গ্র্যানিউলার গ্ল্যান্ড। গ্র্যানিউলার গ্ল্যান্ড, এই গ্র্যানিউলার গ্ল্যান্ড হচ্ছে দ্যাট ইজ প্রিজাম্পটিভ পয়জন গ্ল্যান্ড। মানে দেখো, এরপরে রেপটাইলে বলো তো পয়জন গ্ল্যান্ড খুব ইম্পর্টেন্ট একটা ফিচার কিনা? তাহলে এখানে কিন্তু পয়জন গ্ল্যান্ড সেইভাবে নেই, কিন্তু পরে রেপটাইলে আসছে পয়জন গ্ল্যান্ড। এখানে কিছু প্রিজাম্পটিভ পয়জন গ্ল্যান্ড, যেটা ছোটোখাটো ইনসেক্টের জন্য পয়জনাস হতে পারে, তোমার আমার জন্য সেটা পয়জনাস নয়। ওকে, তাহলে স্কিন থেকে কি কি পয়েন্ট আমরা মনে রাখবো? ঝটপট বলে ফেলো স্কিন থেকে। স্যার, স্কিন ইজ স্মুথ, হ্যাভিং এপিডার্মিস অ্যান্ড ডার্মিস। ডার্মিসে মিউকাস গ্ল্যান্ড প্রেজেন্ট আছে, যেটা সারফেসে ওপেন করছে, আর সারফেসে ওপেন করছে, মিউকাস সিক্রেশন হচ্ছে বলে দ্য সারফেস ইজ ময়েস্ট, স্লিপারি অ্যান্ড সফট। কিসের জন্য এটা হয়েছে? কারণ এটা একটা অ্যাডাপ্টেশন ফর হোয়াট? ভালো যাতে ডিফিউশন হতে পারে আর এক্সচেঞ্জ অফ গ্যাসেস হতে পারে। দ্যাট মিন্স কিউটেনিয়াস রেসপিরেশনটাকে প্রমোট করছে। আনাদার গ্ল্যান্ড ইজ প্রেজেন্ট দেয়ার, দ্যাট ইজ দ্য গ্র্যানিউলার গ্ল্যান্ড হুইচ ইজ প্রিজাম্পটিভ পয়জন গ্ল্যান্ড। ডান ডান ডান। চলো, আবার কোয়েশ্চেন দিয়েছে, দেখো অ্যাসারশন। অ্যাসারশন বলেছে ফ্রগস আর ওয়েল অ্যাডাপ্টেড for cutaneous respiration. Sir, what does it mean by cutaneous respiration? Respiration by skin. By skin. Reason: presence of mucus gland on skin make it moist, slippery and soft. বলো। ভেরি গুড, তাহলে বোথ আর কারেক্ট। রিজন correctly explain the assertion. বলো, বুঝতে পেরেছি? কোনো প্রবলেম আছে? ভেরি গুড। চলো নেক্সট। কালার বলো কেমন? স্যার, ডরসাল কথাটার মানে হচ্ছে পিঠের দিক। ডরসাল কোন দিকে? পিঠের দিকে, ব্যাক। আর নিচের দিকটা যেটা ফ্রগের যে পার্টটা সাবস্ট্র্যাটামের দিকে থাকে সেটা কি বলবে? ভেন্ট্রাল। তাহলে ডরসাল যেটা, সেটা এনসিআরটি বলছে অলিভ গ্রিন, আর তাতে কিছু ইররেগুলার ডার্ক স্পটস আর প্রেজেন্ট দেয়ার। ওকে, আর ভেন্ট্রাল যেটা, দ্যাট ইজ পেল ইয়েলো। বলো, ডরসাল সাইডের কালার কেমন? সবাই একসাথে বলো, যেন ক্লাসরুমটা মাছের বাজার মনে হয়। অলিভ গ্রিন উইথ ইররেগুলারলি প্রেজেন্ট ডার্ক স্পট। আর ভেন্ট্রাল সাইডটা হচ্ছে পেল ইয়েলো। বুঝেছি?
স্ক্রিনশট নাও। ভেরি গুড। চলো আমরা যদি তার বডি পার্টস দেখি বা বডি সেগমেন্টস দেখি কি কি পার্ট আছে, তাহলে নিশ্চয়ই তোমরা আমার সাথে একমত হবে। দেখো একটা হেড, আর হেড ছাড়া বাকি পার্টটাকে আমরা কি বলছি? ট্রাঙ্ক। টেল বা নেক বলে কোনো স্টোরি প্রেজেন্ট আছে? ভেরি গুড। মাউথের ঠিক ওপরের দিকে বলো তো দুটো নস্ট্রিল প্রেজেন্ট আছে, এই ছবিটা যেটা খুব ভালো দেখা যাচ্ছে না, নস্ট্রিল। আচ্ছা, নস্ট্রিল থেকে আরেকটু পেছনে চলে যাও, বলো তো বালজিং আই দেখতে পাচ্ছ কিনা? আই থেকে আরেকটু পেছনে চলে এসো, একটু সার্কিউলার টিম্প্যানাম দেখতে পাচ্ছ কিনা বলো। তাহলে এই প্রত্যেকটা পয়েন্ট একটু একটু করে লিখে ফেলি। চলো বডি পার্ট কি কি পাচ্ছি? হেড অ্যান্ড হেড অ্যান্ড ট্রাঙ্ক। ক্লিয়ার? কে নেই? নেক অ্যাবসেন্ট। আর নেক অ্যাবসেন্ট মানে হচ্ছে অ্যাডাপ্টেশন ফর জাম্পিং অন ল্যান্ড। অ্যাডাপ্টেশন ফর জাম্পিং অন গ্রাউন্ড। নেক যদি না থাকে তাহলে জাম্পিং করতে একটা বেনিফিট পায়, ঠিক আছে? যার গলা যত লম্বা তার জাম্পিংয়ের ক্ষেত্রে প্রবলেম হবে তত। ওকে। টেল অ্যাবসেন্ট। তাহলে হেড ট্রাঙ্কে বডি ডিভিজিবল, নেক অ্যাবসেন্ট আছে, সো ফাই দ্যাটস ওয়েল অ্যাডাপ্টেড ফর জাম্পিং অন গ্রাউন্ড, আর টেল তার বডিতে প্রেজেন্ট নেই। ওকে। গ্রেট। এবার চলো নস্ট্রিল কোথায় প্রেজেন্ট আছে? জাস্ট অ্যাবাভ, জাস্ট অ্যাবাভ দ্য মাউথ। নস্ট্রিল এটাও মাউথ যেমন বাকাল ক্যাভিটিতে ওপেন করছে, নস্ট্রিলও বাকাল ক্যাভিটিতে ওপেন করছে। ওকে, সো এটাকে আমি লিখে রাখতে পারি যে ওপেন ইনটু বাক্কাল ক্যাভিটি। ওকে, আর দ্যাট ইজ রেসপন্সিবল ফর স্মেলিং সেন্সেশন। তাহলে নস্ট্রিল থেকে কি কি কথা মনে রাখবে বলো? নস্ট্রিল অ্যাবাভ দ্য মাউথ, ওপেন ইনটু বাকাল ক্যাভিটি, আর রেসপন্সিবল ফর স্মেলিং সেন্সেশন। আই বলো কতগুলো আছে? 2 ইন নাম্বার। সিম্পল আই না কম্পাউন্ড আই? সিম্পল আই। আচ্ছা, সিম্পল আই যদি হয় তাহলে বলো তো এখানে কি আমরা মোজাইক ভিশনের কোনো স্টোরি কিছু বলতে পারবো? না, কারণ মোজাইক ভিশন কম্পাউন্ড আইয়ের ক্যারেক্টারিস্টিক্স। আচ্ছা, সিম্পল আই মানে বলুন তো এর রিজলিউশন বেশি, সেন্সিটিভিটি একটু কম। আইটাকে অন্যান্য আইলিড তো আছে, দ্যাট ইজ কাভার্ড বাই আ থার্ড আইলিড অর নিকটিটেটিং মেমব্রেন। এটা কখন তাকে হেল্প করবে? প্রোটেক্টস আই ইন ওয়াটার। তাহলে যখন অ্যাকোয়াটিক হ্যাবিটেটে আছে, যখন জলের মধ্যে বসে আছে, তখন বলো তো আইটাকে প্রোটেক্ট করার জন্য কে প্রেজেন্ট আছে? দ্য থার্ড আইলিড অর নিকটিটেটিং মেমব্রেন। আমি কি বোঝাতে পারলাম? কোনো প্রবলেম নেই? আই এর পেছনে কে আছে বলো? টিম্প্যানাম। তাহলে টিম্প্যানাম কাকে রিপ্রেজেন্ট করে বলো তো? এটা কি অ্যামফিবিয়ার ক্যারেক্টার, না রেপ্টিলিয়াতেও আমরা সেম ক্যারেক্টার পাবো? টিম্প্যানাম রিপ্রেজেন্টস ইয়ার। আচ্ছা, আইতে এনসিআরটি আরও বলছে যে দ্যাট ইজ বালজিং, তাই না? একটু সোয়েলিং হয়ে আছে, বালজিং অর সোয়েলিং। ওকে, চলো টিম্প্যানাম কোথায় প্রেজেন্ট আছে? অন আইদার সাইড অফ দ্য আই, অন আইদার সাইড অফ দ্য আই। কটা প্রেজেন্ট আছে বলো তাহলে? তাহলে এটাও 2 ইন নাম্বার।
কোনো প্রবলেম? এ কাকে রিসিভ করতে পারে? রিসিভ সাউন্ড সিগন্যালস, রিসিভ সাউন্ড সিগন্যালস। ক্লিয়ার টিম্প্যানাম? ওকে, এবার চলে এসো লিম্বসে। লিম্বস কি কি আছে? 4 লিম্বস আর হাইন্ড লিম্বস। 4 লিম্ব কটা? 2। হাইন্ড লিম্ব কটা? 2। তাহলে টোটাল কত হলো? 4 হতেই হবে, তার কারণ স্যার এরা প্রত্যেকে অ্যানিমাল কিংডম পড়তে গিয়ে বলেছিলাম দে আর টেট্রাপোডা, যে লিম্ব ইফ প্রেজেন্ট ডেফিনেটলি 4টে প্রেজেন্ট থাকবে। 4 লিম্বে বলো তো ডিজিটস কটা? 4 পার লিম্ব। আর এখানে ডিজিটস কতগুলো? 5 পার লিম্বস। বুঝতে পেরেছো? তাহলে যদি টোটাল কতগুলো তার ডিজিট বলবে একটা ফ্রগের, তাহলে 4 ইন্টু 2 8 10, তাহলে টোটাল হচ্ছে 18 ডিজিটস আর দেয়ার। বুঝতে পেরেছো? টোটাল কত বলো? 18 ডিজিটস আর দেয়ার। এবং তুমি খেয়াল করবে এদের ফিঙ্গার এবং টো, ফিঙ্গার প্লাস টো, এই দুটোতেই সাম অ্যাডহেসিভ প্যাডস আর দেয়ার। কি আছে সেখানে? অ্যাডহেসিভ প্যাডস। এবং তুমি আরও দেখবে 4 লিম্বের যেটা ফার্স্ট ডিজিট, সেখানে বলো তো একটা কোপুলেশন বা সেক্সুয়াল ইন্টারকোর্সের সময় ইউজ করে মেল যারা, এরকম একটা কোপুলেটরি প্যাড প্রেজেন্ট আছে কোন জায়গাতে? 4 লিম্বের ফার্স্ট ডিজিট। আমরা আসবো সেটা রিপ্রোডাকশন পড়ার সময়। তাহলে বলো লিম্ব থেকে কি কি স্টোরি শিখলে? আমাকে 1 বাই 1 বলে দাও। লিম্ব, 4 লিম্ব, হাইন্ড লিম্ব। 4 লিম্ব দুটো, হাইন্ড লিম্ব দুটো, টোটাল 4টে, কারণ তারা টেট্রাপোডা। 4 লিম্বে আছে 4টে করে ডিজিট, হাইন্ড লিম্বে আছে 5টা করে ডিজিট। ওকে, তাহলে দেখো তো এটা যদি দেখো, এটা 1 2 3 4, বলো তো এটা তাহলে 4 লিম্ব হতে পারে কিনা? আর 1 2 3 4 5 এটা হাইন্ড লিম্ব। এই হাইন্ড লিম্বে তুমি দেখবে এরকম কি আছে? ওয়েব আছে। ওয়েবড কিসে হেল্প করবে? সুইমিং, তাই না? ওয়েবড যেটা, সেটা কিসে হেল্প করবে? সুইমিংয়ে। তাহলে বলো যখন তারা অ্যাকোয়াটিক ফর্মে থাকবে তখন এই লিম্বকে মডিফাই হতে হবে ফর সুইমিং। যখন টেরিস্ট্রিয়ালে আছে তখন বলো তো ওয়াকিং অ্যান্ড লিপিং, লাফিয়ে লাফিয়ে চলবে। আর বলো তো যখন হাইবারনেশন অথবা এস্টিভেশনে আছে তখন তাকে মাটি খুঁড়তে হবে, বারো করতে হবে কিনা বলো তো? তাহলে তাদের লিম্বস যেগুলো সেগুলো ওয়েল অ্যাডাপ্টেড ফর সুইমিং, ওয়াকিং, লিপিং অ্যান্ড বারোইং। বুঝতে পেরেছি? অ্যাডহেসিভ প্যাড আছে কারণ যাতে কোনো একটা ওয়াল বেয়ে বেয়ে তারা কিছুটা যদি চায়, ওয়াল বেয়ে অতটা না উঠতে পারলেও যে কোনো একটা সাবস্ট্র্যাটামের সঙ্গে যখন চলবে যেন একটা স্পেসিফিক গুড অ্যাটাচমেন্ট থাকে, সেই জন্য অ্যাডহেসিভ প্যাডস আছে। ওকে, আর এখানে আমি একটু লিখে দিয়ে রাখি তবুও যে 4 লিম্বের ফার্স্ট ডিজিট যেটা, দ্যাট ইজ হ্যাভিং কোপুলেটারি প্যাড। কোপুলেটারি প্যাড এটা কোথায় থাকবে? অনলি ইন কেস অফ মেল। নো প্রবলেম। তাহলে বলো তো, আমি তোমাদের আগেও শিখিয়েছি সেক্সুয়াল ডাইমরফিজম কি জিনিস? বলো, সেক্সুয়াল ডাইমরফিজম মরফোলজিক্যালি মেল অ্যান্ড ফিমেল আর ডিফারেন্ট টু লুক অ্যাট, না? they are different to look at, morphologically they are different to look at, তাই না? ডাই ফর টু, মর ফর মরফোলজি, সো দে আর হ্যাভিং টু ডিফারেন্ট মরফোলজিস। তাহলে তখন তাদেরকে আমরা বলবো সেক্সুয়ালি ডাইমরফিক। তাহলে এদের বলো তো ফার্স্ট ওয়ান, সাউন্ড প্রডিউসিং ভোকাল স্যাক। সাউন্ড প্রডিউসিং ভোকাল স্যাক বলো তো অনলি মেলে প্রেজেন্ট আছে, তাহলে এটা একটা সেক্সুয়ালি ডাইমরফিক ক্যারেক্টার কিনা? আর সেকেন্ড হচ্ছে কোপুলেটরি প্যাড অন ফার্স্ট ডিজিট
অফ ফোর লিম্বস। তাহলে বলো তো এই দুটো এদের সেক্সুয়ালি ডাইমরফিজমকে শো করছে কিনা? হ্যাঁ। বলো এটুকু নিয়ে কার কোনো অবজেকশন আছে? প্লিজ টেক স্ক্রিনশট। বুঝেছি? Yes, sir. হ্যাঁ, sir. রাইট, হয়ে গেছে, sir. ওকে। দেখো তো কি বলছে এনসিআরটি। ফ্রগ ক্যান লিভ বোথ অন ল্যান্ড অ্যান্ড ইন ফ্রেশ ওয়াটার অ্যান্ড বিলং টু ক্লাস অ্যামফিবিয়া অ্যান্ড ফাইলাম কর্ডাটা। আর অর্ডার কি বলো? Any- অ্যানিউরা। দ্য মোস্ট কমন স্পিসিস অফ ফ্রগ ফাউন্ড ইন ইন্ডিয়া ইজ রানা টিগ্রিনা। কোনো প্রবলেম নেই, এটাকে আমরা আরও কি বলি? দ্য কমন বুল ফ্রগ। কেন বলি সেটাও জানো। দে ডু নট হ্যাভ কনস্ট্যান্ট বডি টেম্পারেচার, দেয়ার বডি টেম্পারেচার ভ্যারিজ উইথ দ্য টেম্পারেচার অফ দ্য এনভায়রনমেন্ট। সাচ অ্যানিমালস আর কল্ড কোল্ড ব্লাডেড অর poikilothems. You might have also noticed the changes in color of the frogs while they are in grasses or on dry land. They have the ability to change color to hide them from their enemies, camouflage. This protective coloration is called as mimicry. এই চেঞ্জেসগুলো কেন হতে পারে? বিকজ অফ দ্য প্রেজেন্স অফ chromatophores. You may also know that frogs are not seen during peak summer and winter. তার মানে এখান থেকে সে কিসের কথা বললো? ডিউরিং দিস পিরিয়ড দে টেক শেল্টার ইন ডিপ বারোস টু প্রোটেক্ট দেম ফ্রম এক্সট্রিম হিট অ্যান্ড কোল্ড। কারণ ওই কন্ডিশনটাকে, এক্সটার্নাল কন্ডিশনটাকে মিট করতে গেলে প্রচুর এনার্জি খরচ করতে হবে তাকে, ও সেসব করবে না। তাহলে তখন সে সামার স্লিপ এস্টিভেশনে চলে যেতে পারে, উইন্টার স্লিপ হাইবারনেশনে চলে যেতে পারে। মরফোলজি, ছবিটা সবাই দেখে বুঝতে পারছি। হ্যাভ ইউ এভার টাচ দ্য স্কিন অফ ফ্রগ? টাচ করেছো সামিয়া কখনো? না, sir. ইচ্ছে আছে? ওই- হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ. ইচ্ছে আছে? হ্যাঁ, অসুবিধা নেই. ককরোচ? না, কখনো- ককরোচ হবে না, তাই তো? হ্যাঁ. The skin is smooth and slippery due to the presence of mucus. The skin is always maintained in a moist condition. The color of dorsal side of the body is generally olive green with dark irregular spots on the ventral side. Ventral মানে নিচের দিক, বুঝতে পেরেছো? The skin is uniformly pale yellow. সব জায়গাতে একই রকম, uniformly pale yellow, okay? The frog never drink water or absorb করে নেয়. Body of a frog is divisible into head and trunk. Neck and tail সেখানে প্রেজেন্ট নেই. Above the mouth a pair of nostrils are present. Eyes are bulged and covered by nictitating membrane, that is the third eyelid, যেটা ওয়াটার তাদেরকে প্রোটেক্ট করে। অন আইদার সাইড অফ দ্য আইস সেখানে কি আছে? টিম্প্যানাম, যেটা ইয়ারকে রিপ্রেজেন্ট করছে। এদের কোনো আউটার ইয়ার বলে কোনো গল্প নেই, তাই না? যেটা সাউন্ড সিগন্যাল ক্যারি করছে। ফোর লিম হাইন্ড লিমস হেল্পস ইন সুইমিং, ওয়াকিং, লিপিং, বারোয়িং। দ্য হাইন্ড লিম এন্ড ইন 5 digits। আর আচ্ছা, আরেকটা ইনফরমেশন ভেরি ইম্পর্টেন্ট মনে রাখবে, হাইন্ড লিম্বের ওপরে বলো তো মেনলি তার বডি ওয়েটটাকে রাখতে হয় কিনা মুভমেন্টের সময়? হ্যাঁ, sir. তাই হাইন্ড লিম্স আর লার্জার অ্যান্ড মাচ মোর মাস্কুলার দ্যান দ্যাট অফ ফোর লিম্স, ওকে? আচ্ছা, ফিট হচ্ছে ওয়েভড কিসের জন্য? ফর সুইমিং। ফ্রগ এক্সিবিট সেক্সুয়াল ডাইমরফিজম। মেল ফ্রগ ক্যান বি ডিস্টিংগুইশড বাই দ্য প্রেজেন্স অফ সাউন্ড প্রডিউসিং ভোকাল স্যাক্স অ্যান্ড অলসো কপুলেটরি প্যাড অন দ্য ফার্স্ট ডিজিট অফ দ্য ফোর লিম্স হুইচ আর অ্যাবসেন্ট ইন মেল ফ্রগস। বলো তাহলে মরফোলজি নিয়ে তোমাদের কারো কোনো প্রবলেম আর আছে নাকি ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে? সে তো হবে. প্রবলেম নেই। আমি এখানে একটা পয়েন্ট লিখে রাখি, আমি একটু স্কিপ করে গেছিলাম। কোথায় লিখি কোথায় লিখি কোথায় লিখি? দেখো, হাইন্ড লিম্স এটা লার্জার অ্যান্ড মোর মাস্কিউলার দেন ফোর লিম্স। কেন বলো? তুমি ফ্রগকে ভাবো না, বলো তো তার বডি ওয়েটটা কার উপরে আছে? স্যার, ঠিক করে শুনতে পেলাম না. বললাম একটা ফ্রগের তার মুভমেন্টটা খেয়াল করো, বলো তার যে বডি ওয়েটটা সেটা কার উপরে আছে? হাইন্ড লিম্বের ওপরে নাকি ফোর লিম্বের ওপরে? পরে হাইন্ড লিম্বে। তাহলে বলো তো যদি এরকম বানাতো যে তার ফোর লিম্বটা অনেক বেশি স্ট্রং, হাইন্ড লিম্বটা অনেক উইক, তাহলে বলো তো সেটা খুব পুয়ার কোয়ালিটির আর্কিটেকচার হতো না? হ্যাঁ, স্যার. সেই একটা কি সিনেমা আছে না, ওই অক্ষয় কুমার আর কি ওটার নাম, সুনীল শেঠি। অক্ষয় কুমার শুধু মিথ্যে কথা বলে, বলে আমি খুব বড় একটা আর্কিটেক্ট। কি বলো তো মুভিটা আমার মনে পড়ছে না। বলে ये ताजमहल देखा है? বলে হ্যাঁ, বলে मैंने बनाया था। তাহলে সেরকম টাইপের আর্কিটেক্ট হয়ে যেত।
তো তোমরা জানো যিনি বানিয়েছেন গড খুব ভালো আর্কিটেক্ট, তাই না? সেই জন্য তিনি সেই ভুলটা করেননি, হাইন্ড লিম্বকে বানিয়েছেন লার্জার অ্যান্ড মাচ মোর মাস্কুলার দ্যান দ্যাট অফ ফোর লিম্বস। এখান থেকে আমরা একটুখানি লাফ মেরে অ্যানাটমির দিকে যেতে পারি? একটু আমাকে বলো, পারমিশন দিলে এগোবো। হ্যাঁ স্যার। গ্রেট, চলো লেটস টেক অ্যানাটমি। অ্যানাটমি, অ্যানাটমি মানে বলো তো এটা কি আর এক্সটার্নাল ফিচার না ইন্টারনাল ফিচার? ইন্টারনাল। ইন্টারনাল ফিচার, ভেরি গুড। তাহলে বলো তো অ্যানাটমি স্টাডি করতে গেলে তোমাকে ডিসেকশন করতে হবে কি না? হ্যাঁ স্যার। এই ডিসেকশন অফ ফ্রগ সবসময় তুমি করবে ফ্রম দ্য ভেন্ট্রাল সাইড। শিখিয়ে দিই, ইনভার্টিব্রেট স্পিসিসকে যদি তুমি ডিসেকশন করো তাহলে সব সময় ডিসেকশন হবে ডরসাল সাইডে। কেন বলো তো? তার কারণ নার্ভ কর্ড যেটা প্রেজেন্ট আছে সেটা কোন দিকে? ভেন্ট্রাল। আর যখন তুমি ভার্টিব্রেট স্পিসিসকে ডিসেকশন করবে, কথা বলো প্লিজ, ভার্টিব্রেট স্পিসিস তখন কোন ভিউতে ডিসেকশন হবে? ভেন্ট্রাল সাইড। ভেন্ট্রাল। কিসের জন্য? ওয়াই? কারণ তার নার্ভ কর্ড ভেন্ট্রালি লোকেটেড। না বাবু, কারণ তার নার্ভ কর্ডটা আছে ডরসালি, সেই জন্য আমি কাটবো ভেন্ট্রালি। বুঝতে পেরেছো? তোমাদের আমি আগেও শিখিয়েছিলাম অ্যানিমাল কিংডম পড়াতে গিয়ে যে আমাদের ভার্টিব্রেটদের হার্ট যেটা প্রেজেন্ট আছে সেটা ভেন্ট্রাল, হ্যাঁ কি না? হ্যাঁ। তোমাদের কারো কি পিঠের দিকে হার্ট আছে নাকি? না না, তাহলে আমাদের হার্ট হচ্ছে ভেন্ট্রালি। কিন্তু বলো তো যদি ইনভার্টিব্রেটে হার্ট প্রেজেন্ট থাকে সেটা ডরসালি। মনে পড়ছে ককরোচের হার্ট ডরসালি? আর আমাদের নার্ভাস সিস্টেম দেখো কোথায় প্রেজেন্ট আছে বলো তো? ডরসালি, পিঠের দিকে নার্ভ কর্ড, তাই না? হ্যাঁ। স্পাইনাল কর্ড। তাহলে আমাদের নার্ভাস সিস্টেম হচ্ছে ডরসাল, কিন্তু ইনভার্টিব্রেট স্পিসিসের নার্ভাস সিস্টেম হচ্ছে ভেন্ট্রাল। তাই তুমি ইনভার্টিব্রেটের যখন ডিসেকশন করবে তখন ডরসালে ডিসেকশন করবে। একটা ককরোচকে যখন কাটবে তখন বলো তো তার পিঠের দিক থেকে কাটবে কিনা? হ্যাঁ স্যার। আর যখন তুমি একটা ভার্টিব্রেট ধরো ফ্রগটাকে ডিসেক্ট করছো তখন তাকে ভেন্ট্রাল সাইড দিয়ে কাটবে। কেন? ক্লিয়ার হয়েছে? কোনো অবজেকশন নেই বাবু? গ্রেট। চলো প্রথমেই আমরা তার যে সিস্টেমটা নেব, খাওয়া দাওয়া দিয়ে শুরু করি। তাহলে প্রথমে তার ডাইজেশনের গল্পে আসি। মানে ডাইজেশন মিন্স আমি বলতে চেয়েছি যেটা, যে তার ডাইজেস্টিভ সিস্টেম। শিরিন বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আফসানা, বারিক, সুরাইয়া, হ্যাঁ স্যার। গ্রেট। চলো ডাইজেস্টিভ সিস্টেম বলো তো এর কমপ্লিট না ইনকমপ্লিট? কমপ্লিট। কমপ্লিট। কেন কমপ্লিট আমি তো আগে বলিনি স্যার, অ্যানিমাল কিংডম তো পড়ে ফেলেছি। তাই আপনি বলুন তো কোন জায়গা থেকে কমপ্লিট ডাইজেস্টিভ সিস্টেম পেয়ে যাবে? নিমাট হেলমেন্থিস আর অ্যাসকেলমেন্থিস, তাই না? হ্যাঁ স্যার। তাহলে অ্যাসকেলমেন্থিসের পরে মানে কমপ্লিট। কমপ্লিট মানে কি বলো তো? তার ডাইজেস্টিভ সিস্টেম ইজ হ্যাভিং টু পোর্স। two pores. One is mouth, another one is anus. এবার বলো এরা প্রোটোস্টোম না ডিউটেরোস্টোম? ডিউটেরোস্টোম। কারণ দেখো ইকাইনোডার্ম থেকে আমরা কি শুরু করে ফেলেছিলাম? ডিউটেরোস্টোম। তাহলে এরা হচ্ছে ডিউটেরোস্টোম। দ্যাট মিনস অ্যানাস formed first, then mouth. ক্লিয়ার? ব্লাস্টোপোর কিসে কনভার্ট করে গেছে এদের? ব্লাস্টোপোর অ্যানাস। অ্যানাস। ভেরি গুড। নেক্সট দেখো এদের ফুড হ্যাবিট, দিজ আর কার্নিভোরস। এরা হচ্ছে কার্নিভোর। তাহলে কার্নিভোর মানে কি খাবে? বলো। প্রোটিন বা কোনো ফ্লেশের ওপরে থাকবে, তাই না? হার্বসের ওপর তারা ডিপেন্ড করবে না, তারা কোনো অ্যানিমালসের ওপর ডিপেন্ড করবে। কার্নিভোর। এবার বলো একটা জিনিস খেয়াল করো, যারা হার্বিভোরস
তাহলে হার্বিভোর বলো তো প্রচুর পরিমাণে সেলুলোজ কনজাম্পশন করবে কিনা? হ্যাঁ স্যার। হার্বিভোর প্রচুর পরিমাণে সেলুলোজ কনজাম্পশন করবে। যদি হার্বিভোর প্রচুর সেলুলোজ কনজাম্পশন করে, তুমি বলো তো সেলুলোজকে ডাইজেস্ট করতে গেলে কোন এনজাইম লাগবে? সেলুলোজ। সেলুলোজ। এবং তোমরা নিশ্চয়ই জানো যে অ্যানিমাল ওয়ার্ল্ডে এই এনজাইমটা কারোর কাছে নেই এক্সেপ্ট মোলাস্কা। ভেরি গুড, এক্সেলেন্ট। তাহলে বলো তো সেলুলোজ যদি না থাকে তাহলে সেলুলোজের ডাইজেশনের জন্য কার উপর ডিপেন্ড করতে হবে? ব্যাকটেরিয়া, প্যাথোজেন, সরি, গুড ব্যাকটেরিয়া বা বেনিফিশিয়াল ব্যাকটেরিয়ার উপর ডিপেন্ড করতে হবে না? হ্যাঁ স্যার। তার মানে বলো তো টাইম টেকেন অনেক বেশি লাগবে, ইয়েস অর নো? হ্যাঁ। আর টাইম টেকেন অনেক বেশি লাগতে গেলে বলো তো তোমার যে ডাইজেস্টিভ সিস্টেমটা, সেই ডাইজেস্টিভ সিস্টেমটাকে কি করতে হবে? বা এলিমেন্টারি ক্যানালটাকে বলো তো অনেক লং এলিমেন্টারি ক্যানাল দিতে হবে কিনা? হ্যাঁ স্যার। তাহলে তার ক্ষেত্রে লং এলিমেন্টারি ক্যানাল দিতে হবে। কিন্তু বলো তো যারা কার্নিভোর তাদের এলিমেন্টারি ক্যানাল কেমন দিলে হবে? তাদের এলিমেন্টারি ক্যানাল হচ্ছে রিলেটিভলি শর্ট এলিমেন্টারি ক্যানাল। বুঝতে পেরেছো? বলো বলো। ও আচ্ছা আচ্ছা, আমি পড়ে দিই। হার্বিভোর যারা, তারা বলো তো প্রচুর সেলুলোজ কনজাম্পশন করছে। আর সেলুলোজ কনজাম্পশন করলে সেটাকে ব্রেকডাউন করার জন্য উই নিড সেলুলেজ, কিন্তু অ্যানিমাল ওয়ার্ল্ড সেলুলেজ ক্যারি করে না, মোলাস্কা সেলুলেজ ক্যারি করে। তাহলে বলো তো তাদের ডাইজেশনের জন্য কার উপর ডিপেন্ড করে থাকতে হবে? আমাদের বডিতে যে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াসগুলো আছে বলো তো তার উপর ডিপেন্ড করতে হবে কিনা? তাহলে ব্যাকটেরিয়া দিয়ে তুমি যদি আস্তে 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 ডাইজেশন করো তাহলে টাইম টেকেন অনেকটা লাগবে এবং এলিমেন্টারি ক্যানেলের লেন্থটাও অনেক বেশি দিতে হবে। তাই আমি নিচের লাইনে লিখেছি যে লং এলিমেন্টারি ক্যানেল ইজ প্রেজেন্ট ইন কেস অফ কে হার্বিভোরস। বুঝেছো বাবু? হ্যাঁ স্যার। আর কার্নিভোরে তাহলে শর্ট এলিমেন্টারি ক্যানেল। তাহলে এনসিআরটি বলছে যে ফ্রগস আর হ্যাভিং শর্ট এলিমেন্টারি ক্যানেল বিকজ দে আর কার্নিভোরস। ক্লিয়ার হয়েছে লাইনটা? হ্যাঁ। কোনো সমস্যা নেই কারো? না স্যার। গ্রেট। এবার দেখো তাদের ডাইজেস্টিভ সিস্টেম ঠিক আমাদের মতন দুটো পার্ট। ওয়ান ইজ দ্য গাট অর এলিমেন্টারি ক্যানাল অ্যান্ড সেকেন্ড থিং ইজ দ্য ডাইজেস্টিভ গ্ল্যান্ডস। একটা হচ্ছে এলিমেন্টারি ক্যানাল অ্যান্ড সেকেন্ড থিং হচ্ছে ডাইজেস্টিভ গ্ল্যান্ডস। এলিমেন্টারি ক্যানাল দেখো, মন দিয়ে শোনো। তাহলে প্রথমে আমরা পাচ্ছি মাউথ। আমি তো তাদের ট্র্যাকটাতে যেতে চাইছি। মাউথ কোথায় ওপেন করছে বলো? বাক্কাল ক্যাভিটি। কথা বলবে। বাক্কাল ক্যাভিটি কোথায় ওপেন করছে? ফ্যারিংস। ফ্যারিংস কোথায় ওপেন করছে? ইসোফ্যাগাস। ভেরি গুড, ইসোফ্যাগাস। ইসোফ্যাগাস কোথায় ওপেন করছে? স্টমাক। স্টমাক থেকে ইন্টেস্টাইন। ইন্টেস্টাইন থেকে রেকটাম। রেকটাম কোথায় ওপেন করছে? ক্লোয়েকা। ক্লোয়েকা, তাই তো? আর ক্লোয়েকা থেকে বলো তো আউটসাইড। বলো, রাস্তাটা ক্লিয়ার হয়েছে? পরপর বলো কার পরে কে আসছে। ফার্স্ট ওয়ান, প্রথমে মাউথ। তাহলে ফুডটাকে সে বলো তো বাইফিট টাং দিয়ে কালেকশন করছে, তারপর সেটাকে পাঠালো বাকাল ক্যাভিটি। বাকাল ক্যাভিটি থেকে ফ্যারিংস। ফ্যারিংস থেকে ইসোফেগাস। ইসোফেগাস থেকে স্টমাক। স্টমাক থেকে ইন্টেস্টিন। রেকটাম, ক্লোয়েকা, আউটসাইড। বলো তো এই রিদমটা থেকে যদি কোনো প্রশ্ন দেয় অ্যারেঞ্জ করতে বলে, পারবো? সত্যি সত্যি পারবে তো, না এমনি বলছো? না স্যার পারবো। ভেরি গুড।
বাকাল ক্যাভিটিতে বলো তো টিথ প্রেজেন্ট থাকবে কিনা আপার জতে? বলো 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 বলো। টিথ হচ্ছে থাকবে। অ্যাক্রোডন্ট, হোমোডন্ট অ্যান্ড পলিফিওডন্ট, এইসব টার্মগুলো এখন মনে রাখো। হিউম্যানের ডাইজেস্টিভ সিস্টেম পড়তে গিয়ে আরেকবার আসবো, এখন তুমি জাস্ট একটু মেমোরাইজ করো আমাকে ট্রাস্ট করে। বলো এদের টিথ অ্যাক্রোডন্ট, হোমোডন্ট, পলিফিওডন্ট আর প্রেজেন্ট অন আপার জ, তাই তো? বলো 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 বলো। স্যার আরেকবার বলুন এই জায়গাটা। এদের টিথ আপার জতে প্রেজেন্ট থাকবে আগে বলেছি, আর টিথের যে টাইপটা, কেমন টাইপের টিথ সেখানে প্রেজেন্ট আছে, কেমন টাইপের টিথ সেখানে প্রেজেন্ট আছে সেটা বলো কেমন। অ্যাক্রোডন্ট, অ্যাক্রোডন্ট, হোমোডন্ট অ্যান্ড পলিফিওডন্ট। এটা আমরা যখন হিউম্যান ফিজিওলজি পড়বো তখন দেখবে এই জায়গাটা আরও ক্লিয়ার হবে। আপাতত একটুখানি নামগুলো মনে রাখো, ওকে? অ্যাক্রোডন্ট, হোমোডন্ট অ্যান্ড পলিফিওডন্ট। বুঝতে পেরেছি হ্যাঁ স্যার। নাকি বুঝতে পারিনি? কথা বলো একটু বাকিরা প্লিজ। সবাই বুঝেছি? এই বাকিরা কোথায়? একটু ভয়েসটা শুনতে চাই তোমাদের। ওকে, এবার দেখো স্টোম্যাক যেটা, এ বলো তো তোমাকে গ্যাস্ট্রিক জুস দেবে কিনা? এই গ্যাস্ট্রিক জুসের মধ্যে বলো তো এনজাইম অ্যান্ড এইচসিএল থাকবে কিনা? টেল মি টেল মি টেল মি। তাই তো? আবার বলো তো ইন্টেস্টাইনের মধ্যে প্রথম যে পার্টটা সেটাকে ডিওডেনাম, এই পার্টটা মনে হয় দেখা যাচ্ছে না নাকি ভালো করে? আচ্ছা, ইন্টেস্টিনের মধ্যে কে বসে আছে? ডিওডেনাম, তাই তো? ওকে, স্ক্রিনশট নাও বাবু, স্ক্রিনশট নাও, এগোতে হবে। স্ক্রিনশট নাও। হয়ে গেছে, গুড। তাহলে দেখো তো ইন্টেস্টাইনের পার্টটাকে কি বললাম প্রথমে? ইন্টেস্টাইনের পার্ট হচ্ছে ডিওডেনাম, আমাদের যেমন ছিল। তাহলে ধরুন স্যার, এই ধরুন বসে আছে কে? ডুওডেনাম, ঠিক ঠিক। এবার ঠিক আছে, দেখো তো। ওকে, তাহলে এটা বসে আছে লিভার। এবার দেখো লিভারের এই জায়গাটা কে বসে আছে? গল ব্লাডার, গল ব্লাডার। লিভার কাকে প্রডিউস করছে? বাইল। বাইলটা কোথায় স্টোর হচ্ছে? গল ব্লাডারে, তাই তো? এবার দেখুন স্যার, লিভার থেকে আপনি যে ডাক্টটা নিয়ে আসছেন তার নাম কি? হেপাটিক ডাক্ট, হেপাটিক ডাক্ট। আর গল ব্লাডারের যে ডাক্ট, সেই ডাক্টটাকে আমরা বলি সিস্টিক ডাক্ট। মন দিয়ে শুনবে, সিস্টিক ডাক্ট। সিস্টিক ডাক্ট যখন হেপাটিক ডাক্টে এসে জয়েন করছে তখন এই স্ট্রাকচারটাকে আমরা বলি কমন বাইল ডাক্ট। কি বললাম এটাকে? বলো, কমন বাইল ডাক্ট। এই কমন বাইল ডাক্ট তোমরা কি শুনছো? আমি একটা গলায় শুনতে পাচ্ছি শুধু। ওকে, কমন বাইল ডাক্ট দেখো, এরপরে এই জায়গাতে এসে ধরো বসে আছে ডিওডেনাম। এই ধরো ডিওডেনাম, এইটা ডিওডেনাম। তাহলে বলো তো ডিওডেনাম মানে এই জায়গাতে বসে আছে প্যানক্রিয়াস, এইটাকে দিস ওয়ান ইজ প্যানক্রিয়াস। আর প্যানক্রিয়াসে বলো তো ডাক্ট আছে না নেই? প্যানক্রিয়াসে ডাক্ট প্রেজেন্ট আছে। ওকে, তাহলে এই কমন বাইল ডাক্ট এখান থেকে এসে দেখো এই ওপেন করছে কোথায়? প্যানক্রিয়াসে। বুঝতে পেরেছো? এবার তাহলে এই যে ডাক্টটা, এই ডাক্টটা বলো তো লিভার আর প্যানক্রিয়াস দুজনেরই মেটেরিয়ালটাকে ডিওডিনামে নিয়ে এসে ফেলছে কিনা? এইটাকে আমরা বলি হেপাটো
প্যানক্রিয়েটিক ডাক্ট। তাহলে বলো লিভার কাকে তৈরি করছে? লিভার প্রডিউস বাইল। এই বাইলটাকে কোথায় স্টোর করছি? স্টোরড ইন গল ব্লাডার। আর প্যানক্রিয়াস যে, সে বলো তো তোমাকে প্যানক্রিয়েটিক জুস দিয়ে দেবে কিনা? প্যানক্রিয়েটিক জুস। তাহলে এই প্যানক্রিয়েটিক জুস দ্যাট ইজ হ্যাভিং ডিফারেন্ট টাইপ অফ proteolytic and amylolytic enzymes। ঝটপট বলো, প্রোটিওলাইটিক মানে? প্রোটিন ডিগ্রেডিং, আর অ্যামাইলোলাইটিক মিন্স কার্বোহাইড্রেট ডিগ্রেডিং। বুঝতে পেরেছ? কোনো প্রবলেম আছে বাবু? না স্যার। কিছু প্রবলেম নেই। তাহলে বলুন তো, দেখো এরা ওই বাইফার্কেটেড টাং দিয়ে বলো তো ফুডটা ট্র্যাপ করলো। তারপর ফুডটা ট্র্যাপ করার পরে বলো তো গ্যাস্ট্রিক জুসের HCl, স্টোম্যাকের HCl এবং গ্যাস্ট্রিক জুস, তারা বলো তো সেই খাবারটাকে ডাইজেশন করতে শুরু করলো কিনা? তাহলে ডাইজেশন করলে বলো তো একটা পার্শিয়ালি ডাইজেস্টেড কাইম তৈরি হলো কিনা? বলো বলো বলো। সেখান থেকে সেটাকে নিয়ে গেলাম ইন্টেস্টাইনের কোথায়? ডিওডেনাম। এবার ডিওডেনামে বলো তো থ্রু বাইল ডাক্ট বলো তো বাইল আসলো কিনা? আর থ্রু হেপাটো প্যানক্রিয়েটিক ডাক্ট বলো তো প্যানক্রিয়েটিক জুস এলো কিনা? বলো বলো। বাইল ডাক্টে যেটা বাইল পেলে, বাইল কি করে? বাইল হেল্পস ইন ফ্যাট ইমালসিফিকেশন। স্যার ফ্যাট ইমালসিফিকেশন মানে কি বলুন তো? লার্জার ফ্যাটকে স্মলার ড্রপলেট অফ ফ্যাটে কনভার্ট করে। তাহলে সারফেস এরিয়া বেশি হয়ে যাবে আর ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ এনজাইম ক্যান অ্যাক্ট অন ইট, তাই তো? আর যেটা তোমার হেপাটো প্যানক্রিয়েটিক ডাক্ট থেকে প্যানক্রিয়েটিক জুস এলো, এই প্যানক্রিয়েটিক জুস বলো তো কার্বস প্লাস প্রোটিনের ডাইজেশন করে দিল কিনা? তাহলে বলো এই ফাইনাল ডাইজেশন যদি আমি বলি সেটা কোথায় হচ্ছে? ইন্টেস্টাইনেই তো, নাকি অন্য কোথাও? তাহলে ফাইনাল ডাইজেশন যেটা, সেটা কিন্তু ইন্টেস্টাইনেই হলো। আবার দেখো এই যখন ডাইজেশন হয়ে গেল তখন বলো তো এগুলো সব সিম্পল ফুডে কনভার্ট করলো কিনা? সব সিম্পল ফুডে কনভার্ট করলো। আর সিম্পল ফুডে কনভার্ট করলে এবার দেখো আবার ইন্টেস্টাইনে ওই যে ভিলাই অ্যান্ড মাইক্রোভিলাই, তারা এটাকে অ্যাবজর্পশন করে নেবে। টেল মি। আর অ্যাবজর্পশন করে নিলে বলো তো সেইটাকে ও সেল বা টিস্যুতে গিয়ে দিয়ে চলে আসতে পারবে। তাহলে আমি ডাইজেস্টিভ স্ট্রাকচারস এবং ডাইজেস্টিভ মেটেরিয়াল এইটুকু ক্লিয়ার হলো। আর যেগুলো আনডাইজেস্টেড মেটেরিয়াল সেটা বলো তো ক্লোয়াকা দিয়ে বডির বাইরে বেরিয়ে চলে গেল। আনডাইজেস্টেড মেটেরিয়াল undigested material exit through cloaca and anus। বলো কারো কোনো প্রবলেম থাকলে বলো বাবু। তাহলে ডাইজেস্টিভ সিস্টেম একেবারে ক্লিয়ার হয়েছে নাকি হয়নি? সবাই কথা বলো, সবাই কথা বলো। সুরাইয়া বলো, বুঝতে পেরেছি? আফসানা, সোহম বারিক,
শিরিন, হ্যাঁ স্যার। সমিয়া, হ্যাঁ স্যার। জয়শ্রী। জয়শ্রী কি তোমার নাম জয়শ্রী নাকি অন্য নামে জয়েন করেছো? স্যার অভিনন্দন। হ্যাঁ হ্যাঁ, স্যার আমার নাম অভিনন্দন। ওকে, বুঝতে পারছো বাবু? প্রবলেম হচ্ছে কিছু? হ্যাঁ স্যার। না স্যার, ওকে, ফাতিমা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। সোহানা, হ্যাঁ স্যার। তিয়াশা, হ্যাঁ স্যার। ফারানাজ, হ্যাঁ স্যার। শতরাজ সান্যাল। স্যার এই জায়গাটায় নেটওয়ার্ক প্রবলেমের জন্য ভিডিওটা পুরোটা অফ হয়ে গেছিল আমার কাছে। আচ্ছা ঠিক আছে, যখন পাঠিয়ে দেবো তখন একবার একটু দেখে নিও। হ্যাঁ, পাঠিয়ে দেবো। হ্যাঁ স্যার। ওকে, চলো তাহলে এটুকু যদি ক্লিয়ার থাকে আমরা আবার একটু এনসিআরটিতে যাই। দেখো কি বলছে, ছবিটা ক্লিয়ার হচ্ছে? দেখো তো ডাইজেস্টিভ সিস্টেমের ইসোফেগাস, তারপরে স্টমাক, ইন্টেস্টাইন, রেকটাম, ক্লোয়াকা, ক্লোয়াকাল অ্যাপারচার, অ্যানাস। কোনো প্রবলেম? No sir. The digestive system consists of alimentary canal and digestive glands. The alimentary canal is short because frogs are carnivorous and hence the length of the intestine is reduced. The mouth open into buccal cavity that lead to the esophagus through pharynx. Esophagus is a short tube that open into stomach which in turn continue as the intestine. Intestine, rectum and finally open outside by the cloaca. Liver secrete bile that is stored in the gallbladder. Pancreas, a digestive gland, produce pancreatic juice containing digestive enzymes kiki, proteolytic and amylolytic. Food is captured by the bile of tongue. Digestion of food takes place by the action of HCl and gastric juice secreted from the wall of the stomach. Partially digested food called chyme is passed from the stomach to the first part of the small intestine, that is duodenum. The duodenum receive bile from the gallbladder and pancreatic juice from the pancreas through a common bile duct. তাহলে এই লাইনটা কনফিউজড হবে না, কমন বাইল ডাক্ট অ্যান্ড হেপাটোপ্যানক্রিয়াটিক ডাক্ট। ওকে, অ্যাকর্ডিংলি bile, emulsified fat and pancreatic juice digest carbohydrate and protein. Final digestion take place in intestine. Digested food is absorbed by the numerous finger-like folds in the inner wall of the intestine called villi and microvilli. Undigested solid waste বডির বাইরে বেরিয়ে যাচ্ছে through the cloaca. Done? কোনো জায়গাতে কোনো কমপ্লেক্সিটি আছে বাবু? কত সিম্পল না? স্ক্রিনশট নাও, এগোবো, স্ক্রিনশট নাও, প্লিজ টেক স্ক্রিনশট। সবার হয়ে গেছে তো? ওকে, নেক্সট চলো এবার আমরা আসি তার রেসপিরেশন। দেখো এর কাছে একটা হিউজ ডাইভার্সিটি অফ রেসপিরেশন আছে। কি কি? দেখো স্কিন দিয়ে হতে পারে, কি বলবো তাকে? কিউটেনিয়াস রেসপিরেশন। আবার হতে পারে রেসপিরেশন বাই বাকাল ক্যাভিটি, এটাকে আমরা কি বলবো? বাক্যোফ্যারিঞ্জিয়াল রেসপিরেশন। আর হতে পারে বাই লাং, পালমোনারি রেসপিরেশন। চলো এবার একটুখানি স্পেসিফিকেশনে যাই। যখন লার্ভা আছে, দ্যাট মিনস ট্যাডপোল, বলো তো ট্যাডপোল অ্যাকুয়াটিক কিনা? তখন কিন্তু আবার দে আর পারফর্মিং গিল রেসপিরেশন অর ব্র্যাঙ্কিয়াল রেসপিরেশন। যখন ফ্রগ জলে আছে, ওয়াটারে যখন আছে, তখন কিন্তু কিউটেনিয়াস রেসপিরেশন। বুঝতে পেরেছ? যখন সে হাইবারনেশন এবং এস্টিভেশনে আছে, তখনও কিন্তু
কিউটেনিয়াস রেসপিরেশন। আর যখন সে ল্যান্ডে আছে তখন দেখো কিউটেনিয়াস হতে পারে, বাক্যোফ্যারিঞ্জিয়াল হতে পারে, পালমোনারি হতে পারে। বলো, প্রত্যেকটা লাইন ক্লিয়ার হয়েছে? যে কোনো জায়গা থেকে কিন্তু কোয়েশ্চেন চলে আসবে। তাহলে যখন তারা জলে আছে, যখন অ্যাকোয়াটিক কন্ডিশনে আছে, তখন এনসিআরটি বলছে যে টেক dissolved oxygen through their skin. বুঝলে? গ্রেট। এবার দেখো, যদি একটুখানি তাদের পালমোনারি রেসপিরেশন নিয়ে কথা বলো, পালমোনারি রেসপিরেশন, পালমোনারি রেসপিরেশন থ্রু লাং। প্রথমেই বলো নাম্বার কটা? দুটো। কেমন দেখতে? elongated and sac like। কালার কি? তোমাদের পছন্দের পিঙ্ক কালার। কোথায় প্রেজেন্ট আছে? আপার পার্ট অফ দ্য ট্রাঙ্ক, আপার পার্ট অফ ট্রাঙ্ক। বুঝতে পেরেছ? প্রত্যেকটা পয়েন্ট ক্লিয়ার থাকবে। তার মানে আপার পার্ট অফ ট্রাঙ্ক মানে থোরাক্সের কাছাকাছি, তাই তো? থোরাক্স, থোরাসিক রিজিয়নও বলা যেতে পারে। তাহলে বলো, এয়ারটা প্রথমে এন্ট্রি করছে কার থ্রুতে? স্যার নস্ট্রিল। নস্ট্রিল থেকে কোথায় আসবে? বাকাল ক্যাভিটি। আর বাকাল ক্যাভিটি থেকে কোথায় ঢুকবে এবার? লাং। তাহলে এয়ার টু নস্ট্রিল, ঝটপট বলো কিভাবে? এয়ার টু নস্ট্রিল টু বাকাল ক্যাভিটি টু লাং, তাই না? এবার তুমি হিউম্যানের সাথে ট্যালি করো, বলো আমাদের এয়ারটা লাংয়ে কিভাবে যাচ্ছিল মনে করো। বলো, ডায়াফ্রাম কন্ট্রাকশন করছিল, তবে ভলিউম বাড়ছিল, তবে প্রেশার ডিক্রিজ করছিল, তাই না? তখন এয়ার এন্ট্রি। এই তো স্টোরি। কিন্তু মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ফ্রগে কি ডায়াফ্রাম আছে? ফ্রগে রিবস, ডায়াফ্রামস এগুলো সব অ্যাবসেন্ট। তাহলে যদি রিব ডায়াফ্রাম অ্যাবসেন্ট থাকে, তাহলে বলো তো কন্ট্রাকশন করে ভলিউম টলিউম কমানোর গল্প থাকবে কিছু? তখন কি করতে হবে দেখো, এ কি করে, এ যখন মাউথটাকে ওপেন করে, মন দিয়ে শোনো, মাউথ যখন ওপেন করছে তখন বলো তো বাকাল ক্যাভিটির ভলিউম ইনক্রিজ করছে, প্রেশার ডিক্রিজ করছে। আর প্রেশার ডিক্রিজ করলে বলো তো এয়ার কাম আউট। আর যখন মাউথ ক্লোজড, তার মানে বলো ভলিউম, তার মানে প্রেশার, তার মানে বলো তো এয়ার ইনটু লাং কিনা? বুঝতে পেরেছো কি ওয়েতে এয়ারটা ভেতরে এন্ট্রি করছে বা বাইরে বেরোচ্ছে? এটা কি বোঝাতে পারলাম আমি? তাহলে তোমাকে যদি একটা কোয়েশ্চেন দিই আমি এরকম, যে ইফ মাউথ অফ ফ্রগ কেপ্ট ওপেন ফর আ লং টাইম, ইফ মাউথ অফ ফ্রগ কেপ্ট ওপেন ফর লং টাইম, তাহলে কি হয়ে যাবে বলো তো? ভলিউমটা ইনক্রিজ থাকবে, প্রেশারটা ডিক্রিজ থাকবে, তার মানে বলো তো এয়ার এন্ট্রি হবে, তার মানে বলো তো দ্য ফ্রগ উইল ডাই কিনা অক্সিজেনের অভাবে? তাহলে কোয়েশ্চেন বাই চান্স এসে যেতে পারে। ওকে, তাহলে একবার ঝটপট বলে দাও, রেসপিরেশন কি কি উপায় হতে পারে? খুব তাড়াতাড়ি বলো। কিউটেনিয়াস
বাকোফ্যারেঞ্জিয়াল, পালমোনারি। ট্যাডপোলে ব্র্যাঙ্কিয়াল। অ্যাকোয়াটিক কন্ডিশনে ফ্রগে কিউটেনিয়াস, তখন ডিজলভ অক্সিজেনটাকে স্কিন দিয়ে অ্যাকসেপ্ট করছে। যখন হাইবারনেশন এস্টিভেশন তখন কিউটেনিয়াস রেসপিরেশন। যখন ল্যান্ডে আছে তখন স্কিন, বাকোফ্যারেঞ্জিয়াল এবং পালমোনারি। ওকে। লাং দুটো ইলংগেটেড স্যাক লাইক পিঙ্ক কালার, আপার পার্ট অফ দ্য ট্রাঙ্ক বা থোরাক্সের দিকে আছে। এয়ারের যে মুভমেন্ট সেটা এয়ার টু নস্ট্রিল টু বাকাল ক্যাভিটি লাং, কখন? যখন ওরাল ক্যাভিটির প্রেশারটাকে বাড়িয়ে দিতে পারবো। সেটা কি করে পসিবল? প্রেশারটাকে বাড়াতে গেলে মুখটাকে বন্ধ করতে হবে, তাই না? কারণ এদের তো রিব, ডায়াফ্রাম এসব কিছু নেই। মাউথ ওপেন থাকলে ভলিউম বাড়বে, প্রেশার কমবে, এয়ার তখন বাইরে বেরোবে, আর মাউথটা ক্লোজ থাকলে এয়ারটা ভেতরে ঢুকবে। কোনো অসুবিধা আছে বাবু? তাহলে একটা কোয়েশ্চেনের আনসার বলো দেখি। এইখানে লিখছি কোয়েশ্চেনটা, কি কালার দিয়ে লিখি রে বাবা? আমার একটা পছন্দের কালার আছে এখানে, এই যে এইটা, এইটা বলো। এই পছন্দের কালার দেখে কেউ আমাকে কোনো পলিটিসাইজ করবে না, হ্যাঁ? ধরো তোমাকে কোয়েশ্চেন দিল, হুইচ ইজ নট কনসার্নড উইথ ব্রিদিং অফ ফ্রগ, হুইচ ইজ নট concerned with breathing of frog. অপশন দিই বাবু। ফার্স্ট ওয়ান স্কিন, সেকেন্ড ওয়ান বাকাল ক্যাভিটি, থার্ড ওয়ান diaphragm, fourth one lung. Tell me the answer. বুঝেছি? কার কোনো প্রবলেম নেই তো? কেউ কি ঘুমিয়ে পড়লে? ওকে, স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নাও। হয়ে গেছে? চলো, যদি হয়ে যায় তাহলে আবার একটু আমরা এনসিআরটিতে আসি। Frog respire on land and in the water by two different methods. In water, skin act as aquatic respiratory organ, cutaneous respiration. Dissolved oxygen in the water is exchanged to the skin by diffusion. On land, the buccal cavity, skin and lungs act as respiratory organ. The respiration by lung is called pulmonary respiration. The lungs are pair of elongated pink-colored sac-like structure present in upper part of the trunk, that is thorax. Air enter through the nostril into the buccal cavity, then into the lungs. During estivation hibernation, gaseous exchange হচ্ছে through the skin. Simple. কারো কোনো অবজেকশন আছে? ঠিক ঠিক বলছো? ভেরি গুড। এবার চলো নেক্সট, এবার স্ক্রিনশট নেওয়া হয়েছে, এগোচ্ছি। নেক্সট আমরা আসি তাদের কার্ডিওভাস্কুলার সিস্টেম। শুনছো সবাই? কার্ডিওভাস্কুলার সিস্টেম দেখো, কার্ডিওভাস্কুলার সিস্টেম নিশ্চিতভাবে ওপেন অর ক্লোজড? ক্লোজ টাইপ। ক্লোজ টাইপ। ক্লোজ টাইপ মানে কি? body fluid never comes in contact with organ. Very good. তার মানে গ্যাসিয়াস এক্সচেঞ্জ? ভেরি গুড, গ্যাসিয়াস এক্সচেঞ্জ ইনডাইরেক্ট। স্যার দেখুন, বডি ফ্লুইড যেটা, এইটা ব্লাডও আছে, লিম্ফও আছে। দ্যাট মিনস তার কাছে তুমি ব্লাড ভাস্কিউলার সিস্টেমও পাবে, আবার লিম্ফ্যাটিক সিস্টেমও পাবে। স্যার ব্লাড ভাস্কুলার সিস্টেম কি থাকবে? পাম্প করার জন্য হার্ট, ব্লাডের মুভমেন্ট করার জন্য ব্লাড ভেসেলস, আর বলো, আর হচ্ছে ব্লাড।
এর তাহলে বলো তো বডি ফ্লুইড হিসেবে কে থাকবে? লিম্ফটা মুভ করানোর জন্য বলো তো লিম্ফ ভেসেল বা লিম্ফ চ্যানেল, আর হচ্ছে লিম্ফ নোডস। ক্লিয়ার হয়েছে নাকি হয়নি? ওকে স্যার, এদের হার্ট দেখুন, ছোটবেলা থেকে পড়ছি, হার্ট মানে কাভার কি হবে? পেরিকার্ডিয়াম। কাভার হচ্ছে পেরিকার্ডিয়াম। খুব সিম্পল, দেখো একদম সব থেকে সিম্পল ব্যাপার। এদের হার্ট হচ্ছে 3 চেম্বার, তাই না? তার মানে 3 চেম্বার মানে বলো তো এই স্টোরিটা কিনা? এইটা হলো রাইট এট্রিয়াম, এইটা হলো লেফট এট্রিয়াম, এইটা হলো ভেন্ট্রিকল, হ্যাঁ কি না? রাইট এট্রিয়াম, লেফট এট্রিয়াম এবং ভেন্ট্রিকল। বলো আমি বোঝাতে পেরেছি এই জায়গাটুকু? এবার দেখো আরেকটা জিনিস খেয়াল রাখো, বলো তো ফ্রগের পিঠের দিকটা, ব্যাক সাইডটা, পিঠের দিকটা, ব্যাক, তাকে আমরা কি বলবো বলো তো? ডরসাল। পিঠের দিকটাকে কি বলবো? ডরসাল। এই ডরসাল সাইডে আরেকটা অ্যাডিশনাল চেম্বার আছে, সেই চেম্বারটা এনসিআরটি বলছে ট্রায়াঙ্গুলার চেম্বার, তাকে আমরা নাম দিচ্ছি সাইনাস ভেনোসাস। বলো কি নাম? ভেনোসাস। আর পেটের দিকটা মানে টুয়ার্ড সাবস্ট্রেটাম, সাবস্ট্রেটাম, তাকে ডরসাল না ভেন্ট্রাল বলবো? ভেন্ট্রাল। সেইখানে আরেকটা অ্যাডিশনাল চেম্বার আছে, সেটাকে আমরা বলি কোনাস আর্টেরিওসাস। তুমি একটা নামটা শুনে বুঝতে পারছো, বলো তো ভেনোসাস কথাটা আছে মানে সেটা কার্বন ডাইঅক্সাইড স্যাচুরেটেড ব্লাড নিয়ে ডিল করবে কিনা? আর এখানে আর্টেরিওসাস, আর্টারি ফ্লেভার আছে, তার মানে বলো তো O2 স্যাচুরেটেড ব্লাড নিয়ে কাজ করবে কিনা? বুঝতে পারলাম আমি স্টোরিটা? তাহলে বলো আমায় একটা জিনিস, যে আমি যদি তাদের এই ধরো বডির আপার পার্ট থেকে ব্লাড নিচ্ছে, বডির লোয়ার পার্ট থেকে ব্লাড নিচ্ছে, শুনছো মন দিয়ে? বল, ধরো এটা বডির আপার পার্ট থেকে ব্লাড নিচ্ছে, কেমন? রেসপিরেশন করে ফেলে কার্বন ডাইঅক্সাইড স্যাচুরেটেড ব্লাড পাঠাচ্ছে আপার পার্ট থেকে। আর এখানে ধরে নাও এই জায়গাতে কে বসে আছে? তার কিডনি। এইটা হচ্ছে তার কিডনি। তাহলে বলো তো এখানে এই কিডনিও তার যে ব্লাডটা, সেই ব্লাডটাও বলো তো এইটা দিয়ে কোথায় পাঠিয়ে দিল? এই চেম্বারটাতে। এই যে ট্রায়াঙ্গুলার চেম্বারটা, এই চেম্বারটাকে আমরা বলছি সাইনাস। তার মানে বলো তো সারা বডির CO2 স্যাচুরেটেড যে ব্লাডটা, সেই ব্লাডটা কোথায় এসে জমছে? সাইনাস ভেনোসাস। সাইনাস ভেনোসাস। এই সাইনাস ভেনোসাসের যে ওপেনিং, মন দিয়ে শোনো, সাইনাস ভেনোসাসের যে ওপেনিং, এখান থেকে এই সাইনাস ভেনোসাস সে ব্লাডটাকে পাঠিয়ে দেয়, ব্লাড ট্রান্সফার টু রাইট এট্রিয়াম। বলো তো কোথায় পাঠিয়ে দিচ্ছে? রাইট এট্রিয়াম। তাহলে দেখো আমি যদি এইটাকে বলি একটা হার্ট, খুব মন দিয়ে শুনবে, এইটা ধরে নাও একটা হার্ট, তাহলে বলো তো ওই সাইনাস ভেনোসাস এসভি যেটা, সেখান থেকে বলো তো ব্লাডটা এখানে আসছে কিনা? হ্যাঁ কি না? টেল মি, বলো বলো বলো। আর আর লাং থেকে ব্লাড কোথায় আসবে? লাং থেকে, লাং মানে বলো তো, লাং মানে বলো তো কিছুটা অক্সিজেন স্যাচুরেশন আমি করে দিতে পারলাম কিনা সেখানে? তাহলে লাং থেকে বলো তো অক্সিজেন স্যাচুরেটেড ব্লাড কোথায় আসলো? লেফট, লেফট অ্যাট্রিয়ামে। তাহলে সাইনাস ভেনোসাস থেকে বলো তো ব্লাড কোথায় চলে আসলো? ভেন্ট্রিকেলে। আর লেফট অ্যাট্রিয়াম থেকে, সেখান থেকেও বলো তো ব্লাডগুলো এবার আলটিমেটলি কোথায় এসে জমলো?
ভেন্ট্রিকেলে। বুঝতে পারলাম? এই ভেন্ট্রিকিউলার যে ব্লাডটা, দেখো এই যে ভেন্ট্রিকিউলার ব্লাডটা, এই ভেন্ট্রিকিউলার ব্লাড আবার এখান থেকে চলে গেল আরেকটা চেম্বারে। বলো তো ভেন্ট্রাল দিকে কে আছে? কোনাস আর্টেরিওসাস। তাহলে তাকে আমরা পাঠালাম কোনাস আর্টেরিওসাসে। কোনাস আর্টেরিওসাস কি দেবে? এখান থেকে বলো তো আমরা ডিফারেন্ট আর্টারিজ পাবো কিনা। বুঝতে পেরেছো? এই আর্টারিগুলো বডির বিভিন্ন জায়গাতে যাচ্ছে। এই আর্টারিগুলো কিছুক্ষণ পরে আবার সবাই মিলে জয়েন করে তৈরি করেছে ভেন্ট্রাল আর্টারি। কি তৈরি করেছে? বা ভেন্ট্রাল অ্যাওটা। ভেন্ট্রাল অ্যাওটা। আর ভেন্ট্রাল অ্যাওটা হয়ে আবার বলো তো ডিফারেন্ট বডি পার্টসে চলে গেল। আর ডিফারেন্ট বডি পার্টস থেকে বলো তো আবার ভেনের সাহায্য নিয়ে আবার আমরা সাইনাস ভেনোসাসে ব্লাড পাঠিয়ে দিলাম কিনা। বুঝতে পেরেছো? স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নাও। হয়েছে? তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? সাইনাস ভেনোসাস কেমন ব্লাড দিচ্ছে বলো তো? CO2। কোথায় দিল? রাইট এট্রিয়াম। রাইট এট্রিয়াম থেকে কোথায় চলে গেল বলো? ভেন্ট্রিকল। আবার বলো তো লাং থেকে আমি অক্সিজেন স্যাচুরেটেড ব্লাডটাকে দিয়ে দিলাম কোথায়? লেফট অ্যাট্রিয়াম। লেফট অ্যাট্রিয়াম থেকে কোথায় আসলো? ভেন্ট্রিকল। ভেন্ট্রিকল থেকে এই টোটাল ব্লাডটাকে আমি ভেন্ট্রাল সাইডে প্রেজেন্ট আছে কোনাস আর্টেরিওসাস। এই কোনাস আর্টেরিওসাস থেকে আমরা কিছু আর্টারি তৈরি করলাম। সেই আর্টারিগুলো আবার এসে কম্বাইন করে কোথায় জয়েন করলো? ভেন্ট্রাল অ্যাওটা। ভেন্ট্রাল অ্যাওটা থেকে বলো তো প্রত্যেকটা বডি পার্টসের মধ্যে মুভ করলো। বডি পার্ট কি করলো? রেসপিরেশন পারফর্ম করলো। রেসপিরেশন পারফর্ম করলে কার্বন ডাইঅক্সাইড স্যাচুরেটেড ব্লাড আবার তৈরি হলো। আবার বলো তো সেগুলো ডিফারেন্ট টাইপ অফ ভেন দিয়ে আমরা কোথায় পাঠিয়ে দেবো? আবার সাইনাস ভেনোসাস। বলো, একটা আইডিয়া ক্লিয়ার হলো? কথা বলো, বাকিরা কথা বলো, যারা ঘুমিয়ে পড়লে তারাও কথা বলো। কোনো প্রবলেম নেই তো? না স্যার, ভেরি গুড। এবার দেখো এখানে আমাদের কাছে আরও কিছু জায়গা আছে, একটুখানি তোমাদের মনে রাখতে হবে। একটা ছোট্ট আইডিয়া মনে রাখবে, দ্যাট ইজ কল্ড অ্যাজ পোর্টাল সিস্টেম। পোর্টাল সিস্টেম কী জিনিস? পোর্টাল সিস্টেম আমি তোমাকে খুব সহজভাবে যদি বলি, ধরো কোনো একটা অর্গ্যানে ব্লাড কে নিয়ে যায়? আর্টারি। এই দেখো আর্টারি ব্লাড নিয়ে গেল। এবার সেখানে গিয়ে বলো তো আর্টেরিওল ক্যাপিলারিতে ব্রেকডাউন করলো, হয় কি না? আর কোনো একটা অর্গ্যান থেকে ব্লাড বাইরে ক্যারি করে নিয়ে আসে কে? ভেন। ভেন আবার ভেতরে গিয়ে দেখো ভেনিউল। ভেনিউল আবার ক্যাপিলারিস। বুঝতে পেরেছো? তাহলে এই মাঝখানে এই যে স্টোরিটা, এটা কি? এই জায়গাটা বলো তো এরা কারা? ক্যাপিলারিস। এবার এই ক্যাপিলারি দেখো আর্টারি অক্সিজেন নিয়ে যাচ্ছে, এই অক্সিজেন বলো তো আমি অর্গ্যানটাকে অক্সিজেন ডোনেট করে দিলাম কিনা ডিফিউশন করে। আর অর্গ্যান যে কার্বন ডাইঅক্সাইডটা আছে সেটা বলো তো ভেনাস ক্যাপিলারি দিয়ে আলটিমেটলি থ্রু ভেন বডির বাইরে নিয়ে চলে এলাম। তারপরে এই ভেনটা সেখান থেকে কোথায় যায়? ভেনা কেভা। ভেনা কেভা থেকে বলো কোথায় যাবে? হার্টে কিনা? হার্টে, তাই তো? হার্ট থেকে আবার দেখো আর্টারি বেরোবে, সেটা আবার অর্গানে চলে গেল। তোমরা যারা কথা বলছো না তারা কি বুঝতে পারছো না? একটু বলো প্লিজ। তাহলে এটাই তো নর্মাল সিস্টেম, এটাই তো নর্মাল সিস্টেম, তাই না? কিন্তু তুমি একটা জিনিস খেয়াল করো, ধরে নাও এটা একটা অর্গ্যান, তাহলে এই অর্গ্যান থেকে কে বেরোলো? এটা ভেন, তাই তো? এটা অর্গ্যান 1, এখান থেকে ভেন, এর হার্টে যাওয়ার কথা ছিল, হার্টে না গিয়ে এ এখান থেকে গেল অর্গ্যান 2-তে। কোথায় গেল?
এই অর্গ্যান 2 থেকে বেরিয়ে তারপরে সে গেল কোথায়, হার্টে। তাহলে এই যে সিস্টেমটা, এই সিস্টেমটাকে আমরা বলি পোর্টাল সিস্টেম। পোর্টাল সিস্টেমে বলো তো পোর্টাল ভেন দিতে হবে কিনা? হ্যাঁ স্যার। এই পোর্টাল ভেনটাকে তুমি যে নামটা দেবে, তার যে নেমিংটা, দ্যাট ইজ অন দ্য বেসিস অফ সেকেন্ড অর্গ্যান, অন দ্য বেসিস অফ সেকেন্ড অর্গ্যান। বুঝতে পেরেছ? স্ক্রিনশট নাও, আরেকটু ভালো করে বলে দিই, স্ক্রিনশট নাও। এটা হ্যাঁ, স্ক্রিনশটটা নাও আগে। স্যার ওকে, এবার দেখো, যদি আমি তোমায় বলি যে এই ছবিটা খেয়াল করো, এই ইসোফেগাস, ইসোফেগাস এসে কিসে কনভার্ট করছে? স্টম্যাক। সেখান থেকে বলো তো এই ছবিটা কি? ইন্টেস্টাইন, রেকটাম, কোথায় ওপেন করছে বলো তো ক্লোয়াকা? এই তো স্টোরি। কোনো প্রবলেম আছে? আর ধরে নাও এই যে স্ট্রাকচারটা এখানে আমাদের বসে আছে, এইখানে দেখো বসে আছে একটা কিডনি, এইখানে বসে আছে একটা কিডনি, কিডনি। এবার দেখো তো এইখান থেকে, এই স্টোম্যাক থেকে কিছু ব্লাড ভেসেল, কিছু ভেন বেরিয়েছে। এখান থেকে এটা কে বেরিয়েছে? ভেন। ইন্টেস্টাইন থেকে কি বেরিয়েছে? কিছু ভেন। রেকটাম থেকে কি বেরিয়েছে? কিছু ভেন। বুঝলে? বুঝতে পারছো বাবু? এই ভেনগুলো দেখো, এরা এই সব এসে জয়েন করলো এক জায়গাতে। এদের হাটে ফিরে যাওয়ার কথা ছিল ভেনা কেভা হয়ে, সেটা না করে এ আবার দেখো কোথায় গিয়ে ওপেন করেছে, কিডনিতে। বুঝতে পেরেছো? তাহলে বলো তো এখানে সেকেন্ড অর্গান কে? কিডনি। তাহলে এটাকে কি আমি বলতে পারি যে দিস ইজ রেনাল পোর্টাল সিস্টেম? সরি, এখান থেকে এরা সবাই যাবে লিভারে। খেয়াল করো একটু, এখান থেকে এরা সবাই কোথায় যাবে? ধরো এখান থেকে এরা গেল সবাই, এই বসে আছে আমাদের লিভার, এই বসে আছে আমাদের লিভার। তাহলে এরা সবাই গিয়ে লিভারে ধরো ওপেন করছে, এই দেখো। আমি কি বোঝাতে পারলাম স্টোরিটা? তাহলে সেকেন্ড অর্গান কে? লিভার। তাহলে লিভার মানে হেপাটো, তাহলে বলো তো এর নাম হেপাটিক পোর্টাল সিস্টেম। পোর্টাল ভেন। এই ভেনটার নাম কি হয়ে যাবে? এটা হচ্ছে হেপাটিক পোর্টাল ভেন। আর এই সিস্টেমটাকে আমরা কি বলবো? হেপাটিক পোর্টাল সিস্টেম। পোর্টাল সিস্টেম। বুঝতে পেরেছো? হেপাটিক পোর্টাল সিস্টেম। একইভাবে বলো তো অন্য কোনো অর্গান থেকে যদি এটা কিডনিতে যায়, তাহলে কিডনি তখন অর্গান 2। আমরা সবসময় নামটা কার অনুযায়ী দেবো? অর্গান 1 না অর্গান 2? অর্গান 2। তাহলে কিডনিতে যদি যায় তাহলে তখন তাকে আমরা কি বলবো? রেনাল পোর্টাল সিস্টেম। মনে রাখবে ভার্টিব্রেটের ক্ষেত্রে সব ভার্টিব্রেটের ক্ষেত্রে তুমি রেনাল পোর্টাল সিস্টেম পাবে না। ধরো আমাদের ক্ষেত্রেই তুমি রেনাল পোর্টাল সিস্টেম পাবে না, ঠিক আছে? কিছু কিছু জায়গাতে পাবে, ফ্রগে পাবে। তাহলে রেনাল পোর্টাল সিস্টেম, হেপাটিক পোর্টাল সিস্টেম ক্লিয়ার হয়েছে? চলো, এদের তুমি যেটাকে ব্লাড বলছো তার মধ্যে কি আছে? প্লাজমা আছে, প্লাজমা। আর কিছু হিমোসাইটস আছে, তাই তো? প্লাজমা আছে, তার সঙ্গে কিছু হিমোসাইটস আছে। হিমোসাইট মানে কি? সেল তো, সাইট ইকুয়াল টু সেল। কি কি সেল আছে এদের মধ্যে বলো? ব্লাডের মধ্যে কি কি সেল আছে?
ডাব্লিউবিসি আরবিসি। ভেরি গুড। তাহলে ন্যাচারালি যে সেলগুলো থাকে, চলো একটুখানি দেখি কি বলছে। মন দিয়ে শোনো সবাই, অনেকটা বড় আছে এটা, মন দিয়ে শোনো। দ্য ভাস্কিউলার সিস্টেম অফ ফ্রগ ইজ ওয়েল ডেভেলপড অ্যান্ড ক্লোজ টাইপ। প্রত্যেকটা লাইনে আমি জিজ্ঞেস করবো প্রবলেম আছে কিনা, ঠিক আছে? কথা বলো, ঠিক আছে কিনা? Frogs have a lymphatic system also. The blood vascular system involve heart, blood, vessel and lymph. Lymphatic system consists of lymph channel and lymph nodes. Heart is muscular structure situated upper part of the body cavity. ওপরের দিকে আছে thoraxের কাছাকাছি. It has 3 chambers, 2 atria and 1 ventricle and is covered by a membranous structure called pericardium. A triangular structure called sinus venosus join the right atrium. বলো কোনো অসুবিধে? ইট রিসিভ ব্লাড থ্রু দ্য মেজর ভেন কল্ড ভেনা কেভা। তাহলে সমস্ত ভেনা কেভা দিয়ে ব্লাডটাও রিসিভ করছে। দ্য ভেন্ট্রিকেল ওপেন ইন্টু আ স্যাক লাইক কোনাস আর্টেরিওসাস অন দ্য ভেন্ট্রাল সাইড অফ দ্য হার্ট। বুঝতে পেরেছো? কোনাস আর্টেরিওসাস ভেন্ট্রাল, আর হচ্ছে তোমার ওই যেটা সাইনাস ভেনোসাস সেটা ডরসাল। দ্য ব্লাড ফ্রম দ্য হার্ট ইজ ক্যারিড টু অল পার্ট অফ দ্য বডি বাই দ্য আর্টারিজ অর আর্টেরিয়াল সিস্টেম। ভেন কালেক্ট ব্লাড ফ্রম ডিফারেন্ট পার্ট অফ দ্য বডি অফ দ্য হার্ট অ্যান্ড ফ্রম ভেনাস সিস্টেম। তুমি বুঝতেই পারছো ওই যে কোনাস আর্টেরিওসাস, সেখান থেকে যে বডির প্রত্যেকটা পার্টে ব্লাড পাঠিয়ে দিচ্ছ, এটা হচ্ছে আর্টেরিয়াল সিস্টেম। আর বডির প্রত্যেকটা পার্ট থেকে ব্লাড নিয়ে তুমি যে সাইনাস ভেনোসাসে জমাচ্ছ সেটা হচ্ছে ভেনাস সিস্টেম। ওকে, দেখো স্পেশাল ভেনাস কানেকশন বিটুইন লিভার অ্যান্ড ইন্টেস্টাইন, তাকে আমরা কি বলবো বলো? হেপাটিক পোর্টাল সিস্টেম। আর ইন্টেস্টাইন অ্যান্ড কিডনি যদি হয় তখন তাকে আমরা কি বলে ডাকবো? প্রথমে যে ছবি ডাকছিলাম রেনাল পোর্টাল সিস্টেম। তা প্রথমটা হচ্ছে হেপাটিক পোর্টাল সিস্টেম, পরেরটা হচ্ছে রেনাল পোর্টাল সিস্টেম। দ্য ব্লাড ইজ কম্পোজড অফ প্লাজমা অ্যান্ড সেলস। দ্য ব্লাড সেলস আর আরবিসি অর এরিথ্রোসাইট, ডাব্লিউবিসি আর হোয়াইট ব্লাড সেল অর লিউকোসাইট এবং প্লেটলেট। আরবিসি আর নিউক্লিয়েটেড, আবার একটা ইম্পর্টেন্ট জায়গা, আরবিসিতে নিউক্লিয়াস আছে অ্যান্ড কন্টেন রেড কালার পিগমেন্ট হিমোগ্লোবিন। লিম্ফ ইজ ডিফারেন্ট ফ্রম ব্লাড, ইট ল্যাক্স ফিউ প্রোটিন অ্যান্ড আরবিসিস। কোনো অসুবিধা আছে? কারণ তুমি দেখবে যে লিম্ফ যেটা তৈরি হয় সেটা তো ব্লাড ভেসেল থেকেই তৈরি হয়, তাই না? ব্লাড ভেসেল থেকে তোমরা দেখবে যে কোনো একটা জায়গাতে ইনফেকশন হলে স্মলার কিছু ডাব্লিউবিসি ডায়াপেডেসিস প্রসেসে ব্লাড ভেসেল থেকে ক্রস করে বাইরে বেরিয়ে চলে আসে। তার সঙ্গে কিছু ছোট্ট ছোট্ট প্রোটিন থাকতে পারে, কিছু প্লেটলেট থেকে যেতে পারে, কিন্তু আরবিসি এবং বড় প্রোটিন, লার্জার প্রোটিন কখনোই থাকবে না। তাহলে লিম্ফ ইকুয়াল টু কী বলো? লিম্ফ হচ্ছে প্লাজমা থাকবে আর তাতে ডাব্লিউবিসি থাকতে পারে কিছু, প্লেটলেট থাকতে পারে কিছু, কিন্তু আরবিসি এবং লার্জার প্রোটিন কখনোই প্রেজেন্ট থাকবে না। It lack few protein and RBC. The blood carries nutrient, gases, water to the respective sites in circulation. The circulation of the blood is achieved by the pumping action of the muscular heart. বলো কোনো অসুবিধা আছে? ঠিকঠাক বলছো? ঠিকঠাক বলছো? চলো এবার দেখো এখানেই পড়ো, তার এক্সক্রিটরি সিস্টেম পড়ো। এক সেকেন্ড একটু দাঁড়াও তো দেখি। Save to file. Okay. Great. ওকে, পড়ছি, শুনতে পাচ্ছ সবাই? এই ফন্টটা রাখলে কোনো প্রবলেম হচ্ছে না তো? এই ফন্টটা একটু রাখি, হ্যাঁ। দেখো, the elimination of nitrogenous waste is carried out by well developed excretory system. Excretory system কি কি দিয়ে তৈরি দেখো? a pair of kidneys, ureter, cloaca, urinary bladder. These are মানে এই যে কিডনিস সেগুলো compact dark red and bean like structure situated a little posteriorly to the body cavity on both sides of the vertebral বডি ক্যাভিটি অন বোথ সাইড অফ দ্য ভার্টিব্রাল কলাম। তাহলে কিডনিটা তোমরা দেখলে ভার্টিব্রাল কলামের দুই দিকে আছে, আর এটা ট্রাঙ্কের অ্যান্টেরিয়ার দিকে নেই। কোন দিকে প্রেজেন্ট আছে? পোস্টেরিয়ার দিকে।
প্রত্যেকটা কিডনি ইজ কম্পোজড অফ সেভারাল স্ট্রাকচার অ্যান্ড ফাংশন ইউনিট কল্ড অ্যাজ ইউরিনিফেরাস টিবিউল অথবা নেফ্রন্স। টু ইউরেটার ইমার্জ ফ্রম দ্য কিডনি ইন কেস অফ মেল ফ্রগ। The ureter act as urinogenital duct which open into the cloaca. Female ureter and oviduct open separately in cloaca. চলো এই জায়গাটা একটুখানি আমি বলার চেষ্টা করি। সেপারেটলি ইন ক্লোয়াকা। ছবিটা দেখতে পাচ্ছ ডান দিকে? ছবিটা দেখতে পাচ্ছ বাবু সবাই? দেখো মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের ওপরে খেয়াল করো। কিডনিটা ক্লিয়ার, এই জায়গাতে বসে আছে কিডনি। কিডনি থেকে শোনো মন দিয়ে, কিডনি থেকে বলো তো ইউরেটার তৈরি হবে তো কিডনি থেকে? আমাদের থেকে ডিফারেন্সটা কোথায় দেখো, কিডনি থেকে ইউরেটার ইমার্জ করছে। এই ইউরেটার যেটা মন দিয়ে শুনবে, এই ইউরেটারের সাথে আবার এসে বলো তো টেস্টিসের ভাষা ইফারেন্সিয়ার ওই জায়গাটা এসে ওপেন করছে কিনা? কিডনির ওপরে দেখো এই জায়গাতে বসে আছে টেস্টিস, তাকাও কিডনির ওপরে এখানে বসে আছে এই যে টেস্টিস, এই যে টেস্টিস। তাহলে টেস্টিসের পাশে দেখো কে বসে আছে, এটা টেস্টিসের যে কালেক্টিং টিউবটা সেটা হচ্ছে ভাষা ইফারেন্সিয়া। সেইটা আলটিমেটলি বলো তো কার সঙ্গে এসে ওপেন করছে, কোন জায়গাতে এসে? ইউরেটার। তাহলে আলটিমেটলি ইউরেটার যেটা সে বলো তো সিমেন্টটাকেও ক্যারি করে নিয়ে চলে আসছে কিনা? তাহলে তখন সেটাকে আমরা নাম দিলাম ইউরিনো জেনিটাল ট্র্যাক্ট, তাই তো? বুঝতে পারলে বাবু? দেখো আমি খুব সহজ করে যদি বলি, তাকাও এই হচ্ছে কিডনি, তাই তো? বুঝতে পারলে? কিডনির ওপরে ধরে নাও এই জায়গাতে বসে আছে এটা হচ্ছে তোমার টেস্টিস, এইটা কে বসে আছে? টেস্টিস। টেস্টিস থেকে ধরো একটা টিউব এই আসছে, এই টিউবটাকে কি নাম দিলাম? ভাষা এফারেন্সিয়া, ভাষা এফারেন্সিয়া। আর এখান থেকে ধরো ইমার্জ করেছে এইটাকে, এই জায়গাটাকে নাম দিয়েছিলাম আমরা, টেলমি কে ওটা? ইউরেটার। ইউরেটার। এবার বলো তো এই ভাষা ইফারেন্সিয়া এ যদি এসে ইউরেটারে ওপেন করে তাহলে এখন এই ডাক্তার নাম ইউরিনোজেনাইটাল ডাক্ট হতে পারে না পারে না? আমি কি বোঝাতে পারলাম এতক্ষণের স্টোরিটা? এবার বলো তো ইউরিনোজেনিটাল ট্র্যাক্ট এ গিয়ে ক্লোয়াকাতে ওপেন করছে কিনা? কিন্তু ফিমেলে দেখো নিচের ছবিটাতে খেয়াল করো, এখানে ওভিডাক্ট যেটা, ওভিডাক্ট বলো তো ওভিডাক্ট আলাদাভাবে এসে ক্লোয়াকাতে ওপেন করেছে কিনা? আর ইউরেটার দেখো আলাদাভাবে এসে ক্লোয়াকাতে ওপেন করেছে। তাহলে এবার এই লাইনটা খেয়াল করো, মেলে টেস্টিস থেকে বেরোলো ভাষা ইফারেন্সিয়া, ভাষা ইফারেন্সিয়া আবার এসে জয়েন করলো ইউরেটারের সাথে, যে ইউরেটারটা কিডনি থেকে বেরিয়েছিল। জয়েন করার পরে নাম হলো ইউরিনোজেনিটাল ডাক্ট, যেটা ক্লোয়াকাতে ওপেন করছে। ফিমেলে ওভিডাক্ট আলাদা ক্লোয়াকাতে ওপেন করছে আর ইউরেটার আলাদা এসে ক্লোয়াকাতে ওপেন করছে, অর্থাৎ এখানে কোনো ইউরিনোজেনিটাল ট্র্যাক্ট তৈরি হচ্ছে না। বলো আমি কি ক্লিয়ার করতে পারলাম এবার? ভেরি গুড। ক্লোয়াকা থেকে দেখো থিন ওয়ার্ল্ড ইউরিনারি ব্লাডার ইজ প্রেজেন্ট ভেন্ট্রাল টু দ্য রেকটাম। তাহলে রেকটামের রেসপেক্টে ভেন্ট্রাল সাইডে, আবার বলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসে, হুইচ অলসো ওপেন টু ক্লোয়াকা। তাহলে ক্লোয়াকাতে দেখো কে কে ওপেন করছে? রিপ্রোডাক্টিভ সিস্টেম ওপেন করছে, এক্সক্রিটরি সিস্টেম ওপেন করছে, ডাইজেস্টিভ সিস্টেম ওপেন করছে, তাই না? এক্সক্রিটরি ম্যাটেরিয়াল ইউরিয়া, সেজন্য আমরা এটাকে নাম দিচ্ছি ইউরিওটেলিক অ্যানিমাল। আলটিমেটলি এক্সক্রিটরি ম্যাটেরিয়ালগুলো ব্লাডে মেশানো হয়, সেখান থেকে কিডনি তাকে সেপারেট করে এক্সক্রিট করে দেয়। বলো কোনো প্রবলেম আছে? সবাই বুঝেছো? ওকে ওকে, তার নার্ভাস সিস্টেমের দিকে যাই।
দ্য সিস্টেম ফর কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন হাইলি ইভলভড ইন ফ্রগ, ইট ইনক্লুড দেখো নিউরাল সিস্টেম প্রেজেন্ট আছে, এন্ডোক্রাইন সিস্টেম প্রেজেন্ট আছে। কেমিক্যাল কোঅর্ডিনেশন বা এন্ডোক্রাইন সিস্টেম যেটা আছে সেটা হরমোন দিয়ে রেগুলেটেড হচ্ছে, যেটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে সিক্রেটেড হলো। কোন কোন গ্ল্যান্ডগুলো খুব প্রমিনেন্ট বলো আমার সাথে? পিটুইটারি, বলো আমার সাথে, বলো আমার সাথে, বলো আমার সাথে। দেখো পিটিউটরি, থাইরয়েড, প্যারাথাইরয়েড, থাইমাস, পিনিয়াল বডি, প্যানক্রিয়েটিক আইলেটস মানে আইলেটস অফ ল্যাঙ্গারান্স, অ্যাড্রিনাল গোনাডস। নার্ভাস সিস্টেম দেখো ইজ অর্গানাইজড ইন্টু সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, কে কে থাকবে তার মধ্যে? ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড। পেরিফেরাল নার্ভাস সিস্টেম তার মধ্যে কে থাকবে? ক্রেনিয়াল অ্যান্ড স্পাইনাল নার্ভস। এবং অটোনমাসের মধ্যে তোমরা সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক। বলো তো একদম আমাদের মতো কিনা? যে লাইনটা থেকে পরীক্ষায় কোয়েশ্চেন আসবে আমি বারবার বলছি, দেয়ার আর 10 pairs of cranial nerves arises from the brain. আমাদের কত? 12 pairs. Brain is enclosed in a bony structure called as brain box or cranium. The brain is divided into forebrain, midbrain and hindbrain. Forebrain এর মধ্যে কি কি আছে দেখো? olfactory lobe, paired cerebral hemisphere আর unpaired diencephalon. Midbrain এর মধ্যে আছে optic lobe, hindbrain consists of cerebellum and medulla oblongata. মেডুলা অবলাঙ্গাটা বলো তো এখান থেকে ফোরামের ম্যাগনাম হয়ে একদম হিউম্যানের মতো স্পাইনাল কর্ডে মুভ করছে, হুইচ ইজ ইনক্লোজড বাই দ্য ভার্টিব্রাল কলাম। কোনো প্রবলেম নেই? ডিফারেন্ট টাইপ অফ সেন্স অর্গান দেখো, টাচ, সেন্সারি প্যাপিলা, টেস্টের জন্য আছে টেস্ট বার্ড, স্মেলের জন্য নেজাল এপিথেলিয়াম, ভিশনের জন্য আই, হিয়ারিংয়ের জন্য টিম্প্যানাম এন্ড ইন্টারনাল ইয়ার। এদের মধ্যে আই এবং ইন্টারনাল ইয়ার হচ্ছে অনেক বেশি ওয়েল অর্গানাইজড, বাকিগুলো জাস্ট সেলুলার অ্যাগ্রিগেশন অ্যারাউন্ড নার্ভ এন্ডিং। নার্ভ এন্ডিং তাতে কতগুলো সেল চারিদিকে বসে আছে। আই যেটা বলেছে এক জোড়া আছে, ওয়ান পেয়ার স্ফেরিক্যাল, অরবিট ইন স্ক্যালে প্রেজেন্ট আছে, সিম্পল আই। এক্সটার্নাল ইয়ার বলে কিছু নেই, টিম্প্যানামটাই রিপ্রেজেন্ট করছে ইয়ারকে, আর এটা হিয়ারিংয়ের জন্য। কোনো প্রবলেম আছে বলো? ওকে, ভেরি গুড। নেক্সট দেখো, তোমরা নিশ্চয়ই রেসপিরেটরি সিস্টেম, এই রিপ্রোডাক্টিভ সিস্টেম সম্পর্কে একটা আইডিয়া ক্লিয়ার হয়ে গেল তোমাদের, তাই না? বলো মেল যদি বলি তাহলে এখানে কে বসে আছে? টেস্টিস কোথায়? কিডনির ওপরে। এবং কিডনির ওপরে তুমি দেখবে যে এটা একটা 2 folds অফ পেরিটোনিয়াম দিয়ে তার সঙ্গে অ্যাটাচ করা আছে, মেসারকিয়াম বলছি আমরা সেটাকে। এবার এখান থেকে বলো তো স্পাম প্রোডাকশন হলো, স্পাম প্রোডাকশন হয়ে সেখান থেকে কোথায় আসবে? টেলমি। ভাসা এফারেনশিয়া। এবার বলো তো এই ভাসা এফারেনশিয়াটা গিয়ে কার সাথে মিট করবে? এই ইউরেটারের আগে মিট করার আগে মাঝখানে আরেকটা ক্যানেল আছে যেটাকে আমরা বলি বিডার্স ক্যানেল। কি বলি? বিডার্স ক্যানেল। তাহলে বিডার্স ক্যানেল দিয়ে বলো তো ইউরেটারে গিয়ে ওপেন করছে, তারপর সেখান থেকে ইউরিনো জেনিটাল ট্র্যাক্ট হয়ে বলো তো ক্লোয়াকাতে এসে ওপেন করছে কিনা? কিন্তু ফিমেলে বলো, ফিমেলের ক্ষেত্রে ওভারি যে স্ট্রাকচারটা আছে, এই ওভারি থেকে বলো তো আলাদাভাবে সেখান থেকে কোথায় আসলো? ওভিডাক্ট। ওভিডাক্ট বলো তো আলাদাভাবে ওভামটাকে ক্যারি করে নিয়ে কোথায় চলে আসছে? ক্লোয়াকাতে। তাহলে বলছে ফ্রগ হ্যাভ ওয়েল অর্গানাইজড মেল অ্যান্ড ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। তার মানে বলো তো সেক্সুয়াল ডাইমরফিজম আছে না নেই? আগে দেখলাম আছে। মেল রিপ্রোডাক্টিভ অর্গান কনসিস্ট অফ আ পেয়ার অফ ইয়েলোইশ ওভায়েড, প্রত্যেকটা শব্দ ইম্পর্টেন্ট, ইয়েলোইশ ওভায়েড টেস্টিস হুইচ আর ফাউন্ড অ্যাডেড টু দ্য আপার পার্ট অফ দ্য কিডনি বাই আ ডাবল ফোল্ড পেরিটোনিয়াম, যেটাকে বলছি মেসারকিয়াম। ভাসা ইফারেন্সিয়া 10 to 12 ইন নাম্বার অ্যারাইজ ফ্রম টেস্টিস। আচ্ছা বলো তো তাহলে দুটো টেস্টিস মিলে 10 থেকে 12টা নাকি এক একটা থেকে 10 থেকে 12টা? না বাবু, তাহলে হিউম্যান রিপ্রোডাকশন ভালো করে পড়োনি, কারণ আমি তোমাদের বলেছিলাম টিএস, টেস্টিস মানে হচ্ছে প্লুরাল নাম্বার অফ টেস্টিস। বুঝেছো? এনসিআরটি লাইন ধরে পড়া অত ইজি ব্যাপার না, অনেক ঝামেলার ব্যাপার আছে। দে এন্টার দ্য কিডনি অন দেয়ার সাইড অ্যান্ড ওপেন ইনটু বিডার্স ক্যানেল। তারপর বলো তো বিডার্স ক্যানেল থেকে কোন দিকে যাবে? ইউরিনো জেনিটাল ট্র্যাক্ট। বলো কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা আছে? টেল মি। চলো, এই হচ্ছে তোমার বিডার্স ক্যানাল। ফাইনালি দেখো বিডার্স ক্যানাল থেকে এবার কি করছি? finally communicate with the urinogenital duct and come out of the kidney and open into the cloaca.
ক্লোয়াকা স্মল, ক্লোয়াকা থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পড়বে, দেখো স্মল median chamber that is used to pass fecal material, urine, sperm to the exterior. Female reproductive organ include a pair of ovaries. The ovaries situated near kidneys and no, বলো স্পার্ম বলো তো কিডনির ভেতর দিয়ে পাস করতে হচ্ছে কিনা, কিন্তু ওভামকে কিডনির ভেতর দিয়ে পাস করার দরকার আছে? A pair of oviduct arising from the ovaries open into the cloaca separately. Mature female 2500 থেকে 3000 ওভা at a time দিতে পারে। ফার্টিলাইজেশন এক্সটার্নাল, এগুলো আগে সব পড়েছি আমরা। টেক প্লেস ইন ওয়াটার। ডেভেলপমেন্ট ইনভলভ আ লার্ভাল স্টেজ কল ট্যাডপোল। ট্যাডপোল আন্ডারগো মেটামরফোসিস টু ফর্ম দ্য অ্যাডাল্ট। পাশে লিখে রাখো মেটামরফোসিসের জন্য কি চাই? থাইরয়েড গ্ল্যান্ড অ্যান্ড আয়োডিন। থাইরয়েড গ্ল্যান্ড অ্যান্ড require thyroid gland and iodine, বুঝতে পেরেছো? Okay, frogs are beneficial for mankind because they eat insect and protect the crop. Frog maintain ecological balance because they serve as an important link of food chain and food web in the ecosystem. Food chain মানে বুঝতে পারছো, food web মানে হচ্ছে interlinking food chain. In some countries muscular leg and of frog are used as food by man. তোমরা খেয়েছো নাকি কেউ? কি কি? হ্যাঁ, তার মানে থাইরক্সিন। বললো কোন হরমোন রেসপন্সিবল মেটাবলিজম? থাইরক্সিন। কোন গ্ল্যান্ড রেসপন্সিবল? থাইরয়েড গ্ল্যান্ড। কোন আয়ন বা কোন মলিকিউলটা রেসপন্সিবল? আয়োডিন। বুঝতে পারছো? যেমন কোয়েশ্চেন জানতে চাইবে সেভাবে। সামারিটাও পড়বে। আর এর থেকে তোমরা কালকে, আমি কালকে সকালে ক্লাস নেব। ককরোচটা পড়া হয়েছে তোমাদের? তাহলে ককরোচটা পড়বে। আমি কালকে মর্নিংয়ে 7টা থেকে 7:30 ক্লাস নেব একটা, শুধু আমাদের বাকি আছে মনে হয় রিপ্রোডাক্টিভ অ্যান্ড নার্ভাস। এই নার্ভাস আর রিপ্রোডাক্টিভ আমি আধ ঘন্টার মধ্যে করিয়ে দেবো, তাহলে এই দুটো টপিক তোমাদের ক্লিয়ার হয়ে থাকবে। পরশু দিন যে ক্লাসটা নেব সেখানে আমরা কি শুরু করব? ঠিক আছে, টিস্যু শুরু করবো। চলো, এই চ্যাপ্টারটা ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? বিভিন্ন জায়গা থেকে 300 এমসিকিউ সলভ করো। 300 এমসিকিউ, যে প্রবলেমগুলো হবে সেগুলো আমাকে পাঠাও, ঠিক আছে? ওই যে গ্রুপটা আছে বা আমাকে তোমরা এই 9002831483 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে যে প্রশ্নগুলো আটকে থাকবে, ওকে? বা গ্রুপে দিয়ে দিতে পারো, সবাই দেখে নিতে পারবে। চলো, শেষ করলাম। হ্যাঁ, টাটা, গুড নাইট। কালকে রাতে। হুম।